কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেনস কিছু থাকলে জিজ্ঞেস করে নিয়েন। আমরা মোটামুটি আমাদের উইন্টার ভ্যাকেশনের আগে এই ছোট বইটা আমাদের পড়া হয়ে যাবে। এটা হয়ে গেলে আমাদের মোটামুটি 75% সিলেবাস কমপ্লিটেড। প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন। আচ্ছা, ইনডেমনিটি আমরা কি পড়েছি? ইনডেমনিটি দুই এক লাইনে কেউ একটু বলেন দেখি, একটু রিভাইজ করি মনে আছে কিনা। বলেন কি মনে আছে, বলেন। ভুল হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভুল হলে আমরা কারেকশন করে নিব। ম্যাম, ইনশিওরকে এমন ভাবে ক্ষতিপূরণ করা যেন সে আগের অবস্থায় ফিরে যেতে পারে। রাইট, কিন্তু এটা কিন্তু ইন্স্যুরেন্সেরও ডেফিনেশন, আপনি যেটা বললেন, তাই না? যে ইন্স্যুরেন্সের ডেফিনেশন আমরা কি বলি? দেয়ার আর টু পার্টিস, এবং কি থাকে একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট। উদ্দেশ্য কি? ইন্স্যুরার্স পুট ব্যাক দ্য ইনস্যুরড ইন দ্য আর্লিয়ার পজিশন বিফোর হ্যাপেনিং অফ দ্য লস, মানে আর্লিয়ার ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে লস হওয়ার আগে তার যে ফাইন্যান্সিয়াল পজিশনে ছিল সেখানে ফেরত নেওয়াটাই হচ্ছে ইন্স্যুরারের উদ্দেশ্য। আর সেটা কেন করছে? শুধু শুধু তো করছে না, কারণ ইন্স্যুরেন্স ইজ এ বিজনেস। সো কি করে? ইন এক্সচেঞ্জ অফ প্রিমিয়াম অ্যাকচুয়ালি ইন্স্যুরার ডু দিস। তাহলে এখানে একটা এক্সচেঞ্জ থাকতে হবে, একটা কনসিডারেশন থাকতে হবে। তাহলে আপনি যে ডেফিনেশনটা বললেন এটা কিন্তু ইনডেমনিটি থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন্স্যুরেন্সের ডেফিনেশনের সাথে, তাই না? তাহলে ইনডেমনিটি বুঝাতে হলে আমাদের তাহলে আরেকটু কিভাবে বলতে হবে? ম্যাম, ঠিক যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু ক্ষতিপূরণ দিবে। হ্যাঁ, ক্ষতিপূরণ দিবে, বাট ইনডেমনিটির মেইন কথা হচ্ছে নো মোর নো লস, নো লেস। বেশিও দিবে না, কমও দিবে না, এটাই হচ্ছে ইনডেমনিটি। যে ইন্স্যুরার will provide insure the amount which is equal to loss amount, যে লসের থেকে বেশি হবে না, নো মোর, আবার লস যা হয়েছে তার থেকে কমও দেবে না, নো লেস। এটাই হচ্ছে উদ্দেশ্য। বাট এটা করতে গিয়ে আমরা দেখলাম কি অনেক সময় কি হয়, ইনস্যুর কি করে? আন্ডার ইন্স্যুরেন্স করে। যদি ফুল ভ্যালু ইন্স্যুরেন্স না করে, সেক্ষেত্রে যদি টোটাল লস দিয়ে দেয়, তাহলে কিন্তু আবার ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আপনি যদি আপনার প্রপার্টির ফুল ভ্যালু ইন্স্যুরেন্স করেন, সেক্ষেত্রে কি প্রোভাইড করবে? অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লস, বাট দ্য সাম ইনস্যুরড ইজ নট ইন দ্য ফুল ভ্যালু। ইন দ্যাট কেস দ্য ইন্স্যুরার উইল গিভ কম্পেনসেশন এট এ প্রো রাটা বেসিস, তাই না? আপনি যতটুকু ইন্স্যুরেন্স করেছেন, আপনার সাম ইনস্যুর যতটুকু, সেই প্রপোর্শনে আপনার লসের ক্লেম ফুলফিল করা হবে। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটা হলো ইনডেমনিটি, যে আপনাকে বেশিও দিবে না। ইন্স্যুরেন্স থেকে আপনি লাভ যে প্রফিট করে ফেললেন, আপনার যা ক্ষতি হলো তার থেকে আপনি বেশি পেয়ে গেলেন, এটা হবে না। আবার আপনার যা ক্ষতি হলো, লস হলো, তার থেকে আপনাকে কম দিবে, নট লাইক দ্যাট। তাহলে ইনডেমনিটি এটাই করছে, যে এনশিওর করছে যে দ্য ইনস্যুরড উইল নট গেট মোর অর লেস দেন দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লস। এবং দ্য প্রিন্সিপাল অফ সাবরোগেশন এন্ড প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি দ্য করোলারি টু দি ইনডেমনিটি। করোলারি হচ্ছে ইনডেমনিটিকে সাপোর্ট করছে, ইনডেমনিটিকে প্রিভেল করার জন্য এই বাকি দুইটা পলিসি, সাবরোগেশন এন্ড কন্ট্রিবিউশন, আর অ্যাকচুয়ালি ইউজড ইন দ্য বিজনেস অফ ইন্স্যুরেন্স। তাহলে কিভাবে আপহোল্ড করছে ইনডেমনিটিকে? যে বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। সাবরোগেশন থেকে আমরা দেখলাম যে যে রাইটটা থাকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ আদায়ের, যখন সে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণটা পেয়ে যায়, তখন সে কি করে? সেই রাইটটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যায়। আর কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি দেখবো? কন্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখেন, পড়ি কি বলছে। It has been well established through the principle of indemnity that on the happening of a loss, the insured shall be placed back into the same financial position as if no loss has taken place. ঠিক আছে? তো ইনডেমনিটি থেকে আমরা দেখলাম যে কোন একটা লস হলে কি হবে? ইনস্যুরডকে লস হওয়ার আগের যে ফাইন্যান্সিয়াল পজিশন ছিল তাকে সেই অবস্থায় ফেরত নেওয়া হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে হি শ্যাল বি পেইড নিদার মোর নর লেস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে হি শ্যাল বি পেইড নিদার মোর নর লেস, যে তাকে বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তার যতটুকু
ক্ষতি হয়েছে তাকে সেই প্রপারলি দেওয়া হবে, এই কারণে প্রপোর্শনেটলি দেওয়া হয়। If there come up any possibility whereby the insured, after the happening of a loss, is likely to get more than the amount of the loss, then this is certainly wrong and has to be stopped. তাহলে কোনোভাবে যা লস হয়েছে তার থেকে বেশি ইনস্যুর পেতে পারবে না। যদি সে তার থেকে বেশি পাওয়ার কোনো ধরনের স্কোপ তৈরি হয় তাহলে সেটা কি করতে হবে, দেখো বলছে সার্টেনলি রং এন্ড হ্যাজ টু বি স্টপ, সেটা থামাতে হবে। কিরকম? an insured can receive a full claim numbers of times by affecting numbers of policies with different insurance companies. ধরেন আপনার একটা অ্যাসেট আছে, হ্যাঁ, আপনার একটা গাড়ি আছে, সেই গাড়িটা আপনি XYZ তিনটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আলাদা আলাদা ভাবে পলিসি পারচেজ করে ইন্স্যুরেন্স করলেন এবং গাড়িটা ক্ষতিগ্রস্ত হলো একটা অ্যাক্সিডেন্টে, তখন আপনি কি করবেন? ইউ উইল মেক ইউর ক্লেম টু X, Y and Z সবার কাছে করলেন এবং সবাই আপনাকে কম্পেনসেশন দিল। আপনার 1 লাখ টাকা ক্ষতি বা 1000 টাকা বলি, 1000 টাকা লস হলো, X আপনাকে 1000 দিল, Y কোম্পানি আপনাকে 1000 দিল, Z কোম্পানি আপনাকে 1000 দিল। তাহলে আপনার লস হলো 1000 কিন্তু আপনি পেয়ে গেলেন 3000। তো বলা হচ্ছে যে এটা হতে পারবে না। কেন হতে, মানে এটা যাতে না হয় সেটা ইনশিওর করে প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন। তাহলে কি বলছে? ইনশিওরড ক্যান রিসিভ আ ফুল ক্লেম নাম্বারস অফ টাইমস, যে আপনার ফুল ক্লেম, আপনার 1000 টাকা লস হয়েছে, সেই ফুল ক্লেমটাই আপনি রিসিভ করছেন এফেক্টিং নাম্বার অফ পলিসিস, যে আপনার তিনটা আলাদা আলাদা পলিসি ছিল উইথ ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিজ, তিনটা আলাদা কোম্পানির সাথে, তাহলে এটা করা যাবে না। কি বলছে? even if the insured recovers from all the policy, he shall have to refund all such payments in excess of the actual loss sustained. সবার কাছ থেকে যদি সে টাকাটা পেয়েও যায় তখন তাকে কি করতে হবে? তার যত টাকা লস হয়েছে সেটা রেখে বাকি টাকাটা আবার তাকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে লাইক সাবরোগেশন, প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন ইজ এ corollary to the principle of indemnity. তাহলে সাবরোগেশন ও corollary, কন্ট্রিবিউশন ও corollary, and also applied to those insurance contract which are contracts of indemnity. তাহলে সাবরোগেশন এবং কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি কি করে? ইনডেমনিটিকে প্রিভেল করে, আপহোল্ড করে, যাতে ইনডেমনিটি বজায় থাকে সেটাই এনশিওর করে, সো দ্যাট লাইফ এন্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট কন্ট্রাক্টস আর নট কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। সো লাইফ এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে যেরকম ইনডেমনিটি অ্যাপ্লিকেবল না, সেরকম কন্ট্রিবিউশন এবং সাবরোগেশনও অ্যাপ্লিকেবল না। তাহলে এগুলো শুধুমাত্র আমার যে জেনারেল ইন্স্যুরেন্স যেগুলো আছে প্রপার্টির, সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলে ম্যাম আমি 3টা জায়গায় যে পলিসি করা থাকে তাহলে সমস্যা কোথায়, মানে ধরা পড়বে কেমনে, এরকম কি চান্স থাকে? আচ্ছা, আমরা কতগুলো এক্সাম্পল দেখবো, এক্সাম্পলটা দেখা হয়ে গেলে যদি আপনার এই প্রশ্নটা মনে তখন থাকে তখন আবার জিজ্ঞেস করেন, ঠিক আছে? Contribution is a right that an insurer has who has paid under a policy of calling other interested insurers in the loss to pay or contribute rateable to the payment. তাহলে কন্ট্রিবিউশনটা বলছে এটা কিন্তু ইনসিওর্ডের রাইট না, মানে পলিসি হোল্ডারের রাইট না, বলছে ইন্স্যুরেন্স কোম্পানির রাইট। ইন্স্যুরেন্স কোম্পানির কি রাইট? হু হ্যাজ পেড আন্ডার এ পলিসি, যে একটা পলিসির আন্ডারে ইনসিওর্ডকে ক্লেম ফুলফিল করছে, এটা তার রাইট অফ কলিং আদার ইন্টারেস্টেড ইন্স্যুরার্স ইন দ্য লস টু পে অর কন্ট্রিবিউট রেটেবল টু দ্য পেমেন্ট। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি যে পলিসি হোল্ডারকে ক্লেমটা ফুলফিল করে দিচ্ছে, এটা তার রাইট। সে কি করবে? যদি সেম অ্যাসেটের জন্য অন্য আরো ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পলিসি পারচেজ করে থাকে তাহলে তাদেরকে বলা যে তোমরাও প্রপোর্শনেটলি কন্ট্রিবিউট করো। কিভাবে জানবে সেটা? ইন্স্যুরেন্স কোম্পানি যে পলিসি হোল্ডার তার কাছ থেকে জানবে যে তোমার এই অ্যাসেটের জন্য আর কার কার কোন কোন কোম্পানির সাথে পলিসি আছে। This means that if at the time of loss it is found that there are more than one policy covering the same loss, then all policies should pay the loss proportionately to the extent of their respective liability. তাহলে সবগুলো পলিসি থেকে প্রপোর্শনেটলি আপনার লস কভার করতে হবে, so that the insured does not get more than the one whole loss from all this source. যে সবগুলো কোম্পানির কাছ থেকে আপনার ক্লেম নেওয়ার পরে যেন টোটাল লসের সমপরিমাণ টাকাটা policy holder পায়। If a particular insurer pays the full loss, then that insurer shall have the right to call the interested insurers to pay him back to the extent of their individual liabilities. আর যদি ইন্স্যুরেন্স কোম্পানি ইনস্যুরডকে টাকাটা দিয়ে দেয় তখন সে অন্য কোম্পানিগুলোর কাছ থেকে টাকাটা আদায় করবে। কখন হবে? সব ক্ষেত্রে এটা
অ্যাপ্লিকেবল হয় না। when contribution operates, কখন অপারেট হয় বলা হচ্ছে before contribution can operate the following condition must be fulfilled. তাহলে there are 4 conditions which must need to fulfill before contribution can be operated. তাহলে নাম্বার 1 কন্ডিশন বলছে there must be more than one policy and all the policies covering the loss must be in force. তাহলে আপনার অ্যাসেটের জন্য যদি একটা মাত্র পলিসি থাকে so there is no question of contribution. তাই না, আপনার একটা অ্যাসেটের জন্য আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে একটা পলিসি পারচেজ করেছেন, সো এখানে কন্ট্রিবিউশনের কোনো প্রশ্ন নাই। তাহলে কি থাকতে হবে, মোর দেন ওয়ান পলিসি এবং অল দ্য পলিসিস কাভারিং দ্য লস মাস্ট বি ইন ফোর্স, যে আপনার কোনটার মেয়াদ শেষ হয়ে গেছে, হয়তো এটা আরেকটা কোম্পানির সাথে আপনার পলিসি পারচেজ করা ছিল, এখন মেয়াদ শেষ, এক্সপায়ারি অফ দি টাইম, ইউ হ্যাভ মেড অ্যানাদার কন্ট্রাক্ট টু আ সেকেন্ড ইন্স্যুরেন্স কোম্পানি, এরকম হলে হবে না। ঠিক আছে, সবগুলো পলিসি অ্যাক্টিভ থাকতে হবে। সেকেন্ড বলছে all the policies must cover the same subject matter. এমন হতে পারে যে আপনি এক্স কোম্পানির কাছ থেকে আপনার গাড়ির জন্য একটা ইন্স্যুরেন্স করেছেন, ওয়াই কোম্পানির কাছ থেকে আপনার অন্য কোনো অ্যাসেটের জন্য একটা ইন্স্যুরেন্স করেছেন, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে কি আপনি আলাদা কোম্পানির কাছ থেকে আপনি আলাদা অ্যাসেটের জন্য আলাদা সাবজেক্ট ম্যাটারের জন্য ইন্স্যুরেন্স করেছেন, সেক্ষেত্রে কি হবে না, কন্ট্রিবিউশন উইল নট বি অ্যাপ্লিকেবল। তাহলে সেম সাবজেক্ট ম্যাটার, যে আপনার গাড়ির জন্য আপনি কি করেছেন, ভিন্ন ভিন্ন কোম্পানির কাছ থেকে পলিসি পারচেজ করেছেন। A number of policies may cover the same insured but different subject matter. In that case, the question of contribution would not arise. যেটা বললাম যে ইনস্যুরড সেম, পলিসি হোল্ডার যে সেই ব্যক্তি সেম, কিন্তু সে তার ডিফারেন্ট অ্যাসেটের জন্য ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পলিসি পারচেজ করেছে, সো এখানে কোনো কন্ট্রিবিউশনের কোশ্চেন নাই। কিন্তু সেম অ্যাসেটের জন্য সেম সাবজেক্ট ম্যাটারের জন্য যদি ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পলিসি পারচেজ করে, only then the question of contribution would arise. Number 3, all the policy must cover the same peril causing a loss. দেখেন, সবগুলো পলিসি যদি এমনও হয় যে আপনার সাবজেক্ট ম্যাটার সেম সাবজেক্ট ম্যাটারের জন্য আপনি ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পলিসি পারচেজ করেছেন, কিন্তু আপনার পেরিলটা যদি ডিফারেন্ট হয় তাহলে হবে না, পেরিলটাও সেম হতে হবে। পেরিল মানে হচ্ছে যে কারণে আপনার লসটা হলো, ধরেন আপনি ফায়ারের জন্য করেছেন, একটা কোম্পানির কাছ থেকে সাবজেক্ট ম্যাটার ফায়ারের জন্য পলিসি পারচেজ করেছেন, আরেক জায়গায় বার্গলারির জন্য করেছেন, আরেক জায়গায় ধরেন কি হতে পারে না, আর অন্য একটা কারণে করেছেন, তাহলে আলাদা আলাদা পলিসি হলে আবার হবে না। এমন হতে হবে যে ফায়ার ইন্স্যুরেন্স তিনটা কোম্পানির কাছ থেকে আপনি সেম সাবজেক্ট ম্যাটারের জন্যই ফায়ার ইন্স্যুরেন্স করেছেন, তখনই হচ্ছে কন্ট্রিবিউশন হবে। There may different perils, some common and some uncommon, and if the loss is not caused by a common peril, then the principle of contribution would not apply. তাহলে আমার কি হতে হবে, মোর দেন ওয়ান পলিসি থাকতে হবে এবং সেম সাবজেক্ট ম্যাটার অফ দ্য সেম ইনস্যুরড এবং পেরিলটাও সেম হতে হবে। All the policy must cover the same interest of the same insured. এবং দেখেন নাম্বার 4 বলছে যে আমার পলিসি হোল্ডার সেম সাবজেক্ট ম্যাটার, হ্যাঁ, সব মোর দেন ওয়ান পলিসি এবং সেম পেরিল, তারপরেও আবার কি আছে, ইন্টারেস্ট অফ দ্য সেম ইনস্যুরড। কিরকম, যেমন দুইজন ব্যক্তি এ এন্ড বি, এ ম্যানেজেস আ লোন ফ্রম বি টু বাই আ কার, তাহলে এ কি করলো, বি এর কাছ থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনলো, তাই তো, তার মানে বি হলো ক্রেডিটর, and the loan is extended in security of the car. Then A and B both have an insurable interest and therefore can affect policy individually. যেহেতু বি হলো ক্রেডিটর, হ্যাঁ, এবং গাড়িটা যেহেতু সে কি করেছে, লোনটাকে সিকিউরিটি হিসেবে রেখেছে গাড়ির এগেইনস্টে, তাহলে ওই গাড়ির প্রতি এ এবং বি দুইজনেরই কিন্তু ইনসুরেবল ইন্টারেস্ট আছে। এর ইন্টারেস্ট হচ্ছে অ্যাজ অ্যান ওনার, আর বি এর ইন্টারেস্ট হলো অ্যাজ এ ক্রেডিটর। এখন যেহেতু দুইজনের ইন্টারেস্ট আলাদা, যদি আমার সাবজেক্ট ম্যাটার সেম, তাহলে এও হচ্ছে ইন্স্যুরেন্স করতে পারবে এই গাড়ির জন্য, বিও ইন্স্যুরেন্স করতে পারবে। In cases of any damage to the car, A and B both will be indemnified and no contribution will apply in between the policy. তার কারণ আমরা দুজন ব্যক্তি যেহেতু আলাদা, হ্যাঁ, দুজনের ইন্টারেস্ট আলাদা, তো এক্ষেত্রেও আমার ইন্স্যুরেন্স কোম্পানি দুজনকে আলাদা আলাদা ভাবে ক্ষতিপূরণ দিবে, কন্ট্রিবিউশনের কোনো প্রশ্ন এখানে উঠবে না। তাহলে এখানে এই চারটা কন্ডিশন বলছে, বিফোর অপারেটিং দ্য কন্ট্রিবিউশন দিস 4 conditions must be fulfilled. ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করুন। ম্যাম, এই যে কমন পেরিল, এটা কি?
পেরিল মানে হচ্ছে সোর্স অফ রিস্ক আর কি। ধরেন দুর্ঘটনাটা, যেমন ধরেন আপনার ফায়ার ইন্স্যুরেন্স, ফায়ারের কারণে যদি আপনার প্রপার্টি ড্যামেজ হয় তাহলে ফায়ার হচ্ছে একটা পেরিল। ধরেন সাইক্লোনের কারণে আপনার প্রপার্টি ড্যামেজ হলো, তাহলে সাইক্লোন হলো একটা পেরিল। হ্যাঁ, পেরিলের আবিধানিক অর্থ সম্ভবত বিপদ বা ড্যামেজ এরকম কিছু। পেরিল হচ্ছে যে যেই কারণটা, রিজনটা আপনার লসের জন্য যেটা দায়ী। বুঝতে পারলাম? যেমন ফায়ার একটা পেরিল, যে আগুনে আপনার প্রপার্টি পুড়ে গেল। ধরেন ফ্লাডে আপনার প্রপার্টি নষ্ট হলো, তাহলে ফ্লাড একটা পেরিল। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম মানে একজন মানুষ তো তার লাইফের জন্য হচ্ছে একাধিক ইন্স্যুরেন্স করতে পারে, তো সে যদি মারা যায় তাহলে কি তখন কন্ট্রিবিউশনের কোনো ব্যাপার আছে নাকি প্রত্যেকটা ইন্স্যুরেন্স থেকেই সে টাকা পাবে? লাইফ ইন্স্যুরেন্স এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইনডেমনিটি, সাবরোগেশন, কন্ট্রিবিউশন কোনো কিছুই অ্যাপ্লাই হবে না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। লাইফ ইন্স্যুরেন্স এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, আমরা কিন্তু ইনডেমনিটি করানোর আগে বলে নিয়েছি যে লাইফের ক্ষেত্রে ইনডেমনিটি হয় না। কারণ ইনডেমনিটি মানে কি, তাকে আগের অবস্থায় ফেরত আনা। একটা মানুষ মারা গেলে কি আর তাকে আপনি জীবিত করতে পারবেন? সুতরাং লাইফ এবং পার্সোনাল অ্যাক্সিডেন্টে আপনি প্যারালাইজড হয়ে গেলেন, এখন কি আগের অবস্থা আপনাকে ফেরত আনা যাবে? সুতরাং লাইফ এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট এক্ষেত্রে প্রিন্সিপাল অফ ইনডেমনিটি অ্যাপ্লিকেবল না। প্রিন্সিপাল অফ ইনডেমনিটি হচ্ছে শুধুমাত্র আপনার প্রপার্টি যদি কোনো ধরনের ড্যামেজ হয়, হ্যাঁ, লাইফ এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য ইন্স্যুরেন্স গুলোর ক্ষেত্রে হচ্ছে ইনডেমনিটি। এবং সাবরোগেশন এবং কন্ট্রিবিউশন কি করে? ইনডেমনিটিকে আপহোল্ড করে। এরা হচ্ছে করোলারি টু ইনডেমনিটি। সেই কারণে যেখানে ইনডেমনিটি অ্যাপ্লিকেবল না, সেখানে সাবরোগেশন এবং কন্ট্রিবিউশন অ্যাপ্লিকেবল হবে না। বুঝে গেছে? তাহলে কি ম্যাম পুরো টাকা পাবে? কিসের ক্ষেত্রে? মানে যদি লাইফ ইন্স্যুরেন্স করা থাকে একজন না, লোকের কিন্তু আপনি বুঝতে পারছেন যে লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে যে ইনডেমনিটি অ্যাপ্লিকেবল না, লাইফ ইন্স্যুরেন্সের সাথে ইনডেমনিটির কোনো সম্পর্ক নেই। এটা কি আচ্ছা ক্লিয়ার? ম্যাম, আচ্ছা ম্যাম হ্যাঁ এটা বুঝতে পেরেছি। রাইট। এখন প্রশ্ন করেন যে একজন লোক লাইফ ইন্স্যুরেন্স করলো এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পুরো টাকা পাবে, কারণ লাইফ ইন্স্যুরেন্স কি এক ধরনের সেভিংস। আগে বলেছি লাইফ ইন্স্যুরেন্স হলো এন্ডাওমেন্ট পলিসি। যে কথার সাথে আপনি এন্ডাওমেন্ট শব্দটা থাকবে, লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে বেসিক্যালি এন্ডাওমেন্ট পলিসি। এটা এক ধরনের সেভিংস। তাহলে আপনি এমন যদি হয় যে আপনি 3টা কোম্পানির কাছ থেকে আলাদা আলাদা ভাবে লাইফ ইন্স্যুরেন্স করলেন, তার মানে কি প্রত্যেককে কিন্তু আপনি প্রিমিয়াম দিচ্ছেন। আপনি যদি জীবিত থাকেন, মারা না যান, তাহলে ধরেন আপনি পলিসিটা 20 বছরের জন্য পারচেজ করলেন, তাহলে 20 বছর ধরে কিন্তু আপনি প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন, তাই তো? হয়তো কোয়ার্টারলি দিচ্ছেন, হাফ ইয়ারলি দিচ্ছেন বা অ্যানুয়ালি দিচ্ছেন। 20 বছর ধরে আপনি প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন এবং 20 বছর পরে যখন আপনার এই লাইফ ইন্স্যুরেন্সের পলিসি ম্যাচিউর হবে, আপনাকে কিন্তু পুরো টাকাটা ফেরত দিবে, তাই না? যত টাকা দেওয়ার কথা আর কি, সেটা আপনাকে ফেরত দিবে। কারণ কি, এটা হচ্ছে এক ধরনের সেভিংস। এখন মাঝখানে যদি আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো নিশ্চয়ই আপনি একটা অ্যামাউন্ট পর্যন্ত প্রিমিয়াম দিয়ে আসছেন। সো আপনার এই পলিসিগুলো আলাদা আলাদা কনসিডার করা হবে এবং আপনার যারা নমিনি থাকবে পলিসির জন্য, তাকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই পুরো পলিসি অ্যামাউন্টটাই দিবে। কিন্তু একটা ইয়ে হতে হবে, একটা টাইম পিরিয়ড যাওয়া লাগবে। ধরেন 20 বছরের পলিসির জন্য হয়তো এমন হতে হবে যে 5 বছর একটা যাওয়া লাগবে। 5 বছরের আগে যদি মারা যায় তাহলে একটা লামসাম অ্যামাউন্ট দিবে। একটা টাইম ফিক্স থাকে যে এর আগে মারা গেলে হবে না, একটা মিনিমাম টাইম পর্যন্ত প্রিমিয়াম আসলে দিতে হবে, তারপর হবে। এবং লাইফের ক্ষেত্রে আপনার ইনডেমনিটি বা এসবের কোনো ব্যাপার নাই, কন্ট্রিবিউশনের ব্যাপার নাই, কারণ যেহেতু এটা একটা সেভিংস। ধরেন আপনি লাইফ ইন্স্যুরেন্স থাকলে আপনি যদি ব্যাংকে টাকা রাখতেন, হ্যাঁ, অবশ্য ব্যাংকে টাকা রাখলে তো এরকম না, মারা গেলে পরে তো অবশ্য হিসাব অন্যরকম হয়ে যাবে। কিন্তু লাইফের ক্ষেত্রে আপনি আলাদা আলাদা কোম্পানির কাছে টাকা রাখলে নমিনি সেই টাকাটা পাবে, কন্ট্রিবিউশনের কোনো বিষয় নাই। বুঝা গেছে? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। দেখেন কি বলছে, ইট ইজ দ্য লিগ্যাল রাইট অফ দ্য ইনস্যুরার টু গেট দ্য বেনিফিট অফ কন্ট্রিবিউশন। আগে বলছি কন্ট্রিবিউশন থেকে আসলে বেনিফিটেড হয় ইন্স্যুরেন্স কোম্পানি, কারণ হচ্ছে ইনস্যুরড তার যা ক্ষতি হয়েছে তাই পাবে, তার থেকে সে বেশি পাবে না। দ্য রাইট ইজ ইমপ্লাইড অ্যাট ল, আইনে এটা বলা আছে। আচ্ছা, কন্ট্রিবিউশন কিভাবে কাজ করে, এই যে ফর্মুলাটা দিয়ে দিচ্ছে, কি করছে দেখেন, সাম ইনস্যুরড আন্ডার ইচ পলিসি আর টোটাল সাম ইনস্যুরড আন্ডার অল পলিসি। তাহলে সবগুলো পলিসি মিলে হচ্ছে যে যত টাকা হয় সেটা নিচে থাকবে ডিনোমিনেটর, আর নিউমারেটরে কি হবে, সাম ইনস্যুরড আন্ডার ইচ পলিসি, যে প্রত্যেকটা পলিসিতে আপনি কত টাকা করে দিয়েছেন সেই প্রপোর্শনেট হবে, কারণ প্রোরাটা বেসিসে। তাহলে আপনার সবগুলো ইন্স্যুরেন্সের ভেতর থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স তার কত রেশিও
সেই রেশিওতে হচ্ছে আপনার লসকে প্রপোর্শনালি ডিস্ট্রিবিউট করা হবে। কতগুলো এক্সাম্পল আছে আমরা দেখি, ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1 দেখেন, প্রত্যেকটা এক্সাম্পলই আপনাদের বইয়ে আছে। There are 3 policy A, B and C. প্রত্যেকটা পলিসির সাম ইনস্যুরড হলো এক একটার এক এক রকম, ইকুয়াল না। 1000, 2000 and 4000 আলাদা আলাদা। এখন লস হলো কত? লস হলো টাকা 700। এখানে আমাদের প্রপার্টি ভ্যালু বলে নাই, প্রপার্টি ভ্যালু কত আমরা জানি না, কিন্তু সেম প্রপার্টির জন্যই আপনি 3টা পলিসি নিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে এই কোন সাম ইনস্যুরই প্রপার্টি ভ্যালু সমান না, তাই না? কারণ নিশ্চয়ই প্রপার্টি ভ্যালু 1000ও না 4000ও না। তাহলে আমার লস হলো 700। এখন এই 700 টাকা আপনাকে কে দিবে? পলিসি এর থেকে আপনি পাবেন, বি থেকে না সি থেকে? বলা হচ্ছে যে প্রত্যেকটা পলিসি কি করবে, আপনার এই লসে কন্ট্রিবিউট করবে। প্রত্যেকটা পলিসি থেকে আপনাকে একটা নির্দিষ্ট টাকা দেওয়া হবে, যাতে সেটা যোগ করলে টোটাল এই 700 এর ইকুয়াল হয়। এর থেকে বেশিও হবে না, এর থেকে কমও হবে না। তাহলে পলিসি এ কত দিবে? কি বলেছে? টোটাল সাম ইনস্যুরড অফ অল পলিসি, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে সবগুলো পলিসি থেকে সাম ইনস্যুরড হয় আমার 4000, 2000, 1000, 7000। আর উপরে হচ্ছে সাম ইনস্যুরড অফ ইন্ডিভিজুয়াল পলিসি। তাহলে পলিসি এর আমার সাম ইনস্যুরড হলো 1000, 7 ভাগের 1 ভাগ। তাহলে আমার যা লস হয়েছে, লসের 7 ভাগের 1 ভাগ হচ্ছে পলিসি এ থেকে পাওয়া যাবে, সেটা 100 টাকা। পলিসি বি থেকে পাওয়া যাবে লসের 7 ভাগের 2 ভাগ, যেহেতু আমার লস 700 টাকা, 200 টাকা। আর সি থেকে পাওয়া যাবে 7 ভাগের 4 ভাগ। তাহলে এই সবগুলো পলিসি মিলে তাহলে আমার লসে কন্ট্রিবিউট করে দেখা গেল যে সবাই আলাদা আলাদা পরিমাণ দিচ্ছে, তাদের প্রপোর্শনের বেসিসে দিচ্ছে। সেটা যোগ করলে 400 আর 600, 700 টোটাল লসের পরিমাণ। তাই না? খুব সহজ, আপনার এর থেকে অনেক কঠিন কঠিন অঙ্ক করে আসতে হবে। এটা বোঝা গেছে? Yes, ma'am. ওকে, সেকেন্ডটা দেখেন। এখানে আরেকটু কমপ্লিকেটেড করার চেষ্টা করা হয়েছে। এখানে 3টা পলিসি, কিন্তু আমার প্রপার্টি সেম না। আমার 3টা প্রপার্টি আছে, 1, 2 and 3। আগের এক্সাম্পলে ছিল আমার একটাই প্রপার্টি, কিন্তু এখানে আমার নাম্বার অফ প্রপার্টি আলাদা। তার মানে আমার সাবজেক্ট ম্যাটারটা ডিফারেন্ট। তাহলে পলিসি এ কাভার্স প্রপার্টি 1 এবং সেখানে সাম ইনস্যুরড হচ্ছে টাকা 1000, টাকাগুলো চেঞ্জ করে নাই। পলিসি বি হচ্ছে কভার করছে 1 না, আমার অন্য 2টা প্রপার্টি 2 and 3, সাম ইনস্যুরড হলো 2000। আর পলিসি সি কাভার্স 2 and 3, সাম ইনস্যুরড 4000। তাহলে আমার প্রপার্টি 1 এর জন্য একটাই পলিসি, প্রপার্টি 2 এবং 3 এর জন্য পলিসি বি এন্ড সি। কিন্তু 2টা পলিসি হলো আমি সমান পরিমাণে সাম ইনস্যুরড নিয়ে নেই, আমার পলিসি অ্যামাউন্টটা ডিফারেন্ট। এখন লস হলো আমার প্রপার্টি 2 তে, 1 এও কোনো লস হয়নি, 3 তেও হয় নাই। সেটা কত? 333। তাহলে এখন স্বাভাবিকভাবে আমার পলিসি, কোন পলিসিগুলো থেকে আমি কম্পেনসেশন পাবো? অবশ্যই পলিসি এ থেকে না, কারণ পলিসি এ মানে প্রপার্টি 2 তো পলিসি এ দ্বারা কভার করে না, সুতরাং পলিসি এ আমাকে কোনো টাকা দিবে না। এন্ড পলিসি বি আর সি এই দুটো হচ্ছে প্রপার্টি 2 কভার করছে। তাহলে পলিসি বি থেকে পাওয়া যাবে ওই যে ফর্মুলা আমরা জানি, সেম ফর্মুলা। নিচে কি করব? টোটাল সাম ইনস্যুরড অফ অল পলিসি, আর উপরে হচ্ছে সাম ইনস্যুরড অফ ইন্ডিভিজুয়াল পলিসি। তাহলে পলিসি বি থেকে পাওয়া যাবে 6 ভাগের 2 ভাগ, আর পলিসি সি থেকে পাওয়া যাবে 6 ভাগের 4 ভাগ। এখানে এমন ভাবে লস দিয়েছে আপনাদের বইয়ে যাতে অঙ্ক মিলে যায়, কোনো ফ্র্যাকশন বা কিছু না আসে। 333 দিয়েছে, তাহলে পলিসি বি থেকে পাওয়া যাবে 333, যদি আমরা এই 2/6 করি 111, আর সি থেকে হচ্ছে 222। এবং পলিসি এ থেকে কিছু পাওয়া যাবে না কেন? এটা এই প্রপার্টি 1 কে কভার করে না। এক্সাম্পল 3টা দেখেন, এটা আমাকে বলবেন, এটা আমি উত্তরগুলো লিখি নাই, আপনারা মুখে বলবেন। এখানে আমার কয়টা? there are 5 পলিসি A, B, C, D and E। প্রপার্টি হচ্ছে 2টা, 1 and 2। তাহলে A, B, C, E, these 4 policy actually covers property 1, and for property 2 there is a single policy, that is D. Sum insured is equal for all policy 1000। এখানে একটা কি আছে? টাইম পিরিয়ড।
তাহলে আমাকে দেখতে হবে যে কন্ট্রিবিউশনের প্রথমে এটা কি ছিল, দেয়ার শুড বি মোর দেন ওয়ান পলিসি অ্যান্ড অল পলিসি মাস্ট বি ইন ফোর্স। তাহলে আমার সময় শেষ হয়ে গেছে কিনা সেটা দেখতে হবে, সময় শেষ হয়ে গেলে আর সেখান থেকে কন্ট্রিবিউশন হবে না। তাহলে প্রথম চারটা ABCD এদের টাইম হচ্ছে এই জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31, তাই না, পুরো বছর জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31। ফর পলিসি ই এর টাইম পিরিয়ড হলো জানুয়ারি 1 থেকে জুন, 6 মানে তো জুন 30। এটা হলো তাহলে 6 মাসের জন্য এই পলিসিটা, আর এই বাকিগুলো ABCD ফর 1 ইয়ার। পেরিলটা কি, প্রথমটার জন্য হলো ফায়ার, বি এর জন্য লাইটনিং, আর বাকিগুলো ফায়ার। যে কি প্রশ্ন করলেন না, পেরিল, পেরিল মানে হচ্ছে যে মানে আপনার বিপদটা কি আর কি, কোন সোর্স থেকে আপনার অ্যাক্সিডেন্ট বা লসটা হতে পারে, মানে দুর্ঘটনাটা হওয়ার কারণটা কি। তাহলে আপনি ফায়ার ইন্স্যুরেন্স করেছেন এর জন্য, বি না সিডি এবং ই এর জন্য ফায়ার ইন্স্যুরেন্স, আর বি এর জন্য হচ্ছে শুধুমাত্র লাইটনিং। এখন কি হলো, লস হলো কোথায়, প্রপার্টি 1 এ। কত টাকা লস হলো, টাকা 500। এবং কবে লস হলো তারিখটাও দিয়ে দিয়েছে, 29/20। 29/20 মানে কি, সেপ্টেম্বরের 2 তারিখ আপনার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, ফায়ারে আপনার প্রপার্টি 1 এ 500 টাকা আপনি ড্যামেজ হলো। এখন আমাকে বলেন কি হবে, কোন পলিসি কত টাকা দিবে, ABCD থেকে বলতে পারেন। ম্যাম এর তো কোনো টাকা দেওয়া উচিত না, কারণ হচ্ছে পলিসি তো এক্সপায়ার করেছে অলরেডি জুনের 30 তারিখে। রাইট, তাহলে পলিসি আর থেকে কোনো টাকা, আর ম্যাম ডি তো প্রপার্টি 1 কে কভার করে না, তাহলে তো এরও টাকা দেওয়া উচিত না। হ্যাঁ তাহলে ডি থেকেও টাকা পাওয়া যাবে না। আর সি ম্যাম, সি সবকিছু ফুলফিল করে, আর বি তো ম্যাম লাইটনিং এর মধ্যে পড়ে, তো এটা তো ফায়ারের মধ্যে পড়ে না, তাহলে তো বি এরও দেওয়া উচিত না। আর এ ম্যাম পড়ে, তাহলে এ আর সি রাইট, কে বললেন, কম্পেনসেট করবে এরা। আপনার নামটা একটু বলেন। ম্যাম আমি মোবারক ম্যাম। আচ্ছা মোবারক, তাহলে মোবারক যা বলেছে আপনারা কি শুনতে পেয়েছেন? জি ম্যাম, এখানে শুধু এ আর সিটা নেওয়া হবে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন বি হচ্ছে লাইটনিং, সো আমার পেরিল কভার করছে না, আমার পেরিল তো হচ্ছে ফায়ার, সো লাইটনিং এর জন্য কম্পেনসেশন পাওয়া যাবে না। ডি হলো প্রপার্টি 2, আমার অ্যাক্সিডেন্ট লস হয়েছে প্রপার্টি 1 এ, সো ডি পলিসি, এখানে বাকি সব ঠিক ছিল কিন্তু এখান থেকে কোনো কভারেজ পাওয়া যাবে না। ইয়ে কি, ইয়ে হচ্ছে অলরেডি এক্সপায়ার করে গেছে, আমার অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ, 2 পলিসি আমার জুনের 30 তারিখে শেষ, সুতরাং ই পলিসি থেকে কোনো কভারেজ পাওয়া যাবে না। এতগুলো পলিসি থাকলেও কি হচ্ছে, আমার আসলে অ্যাকচুয়ালি কভারেজ পাওয়া যাবে এ এন্ড সি, কারণ এরা সবকিছু ফুলফিল করছে, যে আমার প্রপার্টিও ঠিক আছে, টাইম পিরিয়ড সেটাও হচ্ছে অলরেডি কন্টিনিউ করছে, এক্সপায়ার্ড হয় নাই, এবং পেরিল যেটা লাইটনিং তো আমার ইনস্যুর প্রপার্টি 1 এর কভারেজ পেরিল না, মানে ফায়ারের কারণে হচ্ছে, সো লাইটনিং থেকে আমি পাবো না। তাহলে এ আর সি এই দুইটা পলিসি থেকে আমার এখন কম্পেনসেশন পাওয়া যাবে। কত করে পাওয়া যাবে ম্যাম? 250 করে। 250 করে। রাইট, যেহেতু আমার অ্যামাউন্টটা অনেক ছোট, তো আমি মুখে মুখে এই ক্যালকুলেশনটা করতে পারছি যে এই দুইজনের ইয়েতে আমার কত 1000, তাহলে সমান সমান, তাই তো, তাহলে 50-50 করে দিবে, তাহলে 500 টাকা আমার লস হলো না, 250-250 করে দিবে। ওকে, সবাই বোঝা গেছে? এখন এখানে তো খুব সহজ একটা কিছু দেখলেন, পরীক্ষার সময় হয়তো এত সহজ থাকবে না, আরো জটিল থাকবে, কিন্তু কনসেপ্টটা সেম। এখানে করে দেওয়া আছে, তাহলে পলিসি বি, ডি এন্ড ই, এই তিনটা পলিসি থেকে কিছু পাওয়া যাবে না। এ হচ্ছে আমাকে 250 টাকা দিবে, সিও হচ্ছে 250 টাকা দিবে। আপনারা এরকম অ্যামাউন্টটা চট করে লিখে ফেলবেন না, এই আগে ফর্মুলাটা লিখে তারপরে অ্যামাউন্ট লিখতে হবে, যদিও মুখে মুখে করা যায়, কিন্তু নিয়ম হচ্ছে যেহেতু আপনাকে ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, সেটাকে লিখে নিয়ে তারপরে হচ্ছে ক্যালকুলেশন ভ্যালুটা বসাতে হবে। আচ্ছা, এই পর্যন্তই আমাদের কন্ট্রিবিউশন। এখন আমাকে কেউ কোনো কোশ্চেন থাকলে করেন, যে কোথায় বুঝতে সমস্যা নাকি। ম্যাম, আগে একটা পয়েন্ট ছিল না যে অল দ্য পলিসিস মাস্ট কভার দ্য সেম ইন্টারেস্ট অফ দ্য সেম ইনশিওরড, এই পয়েন্টটা বুঝিনি। সেম ইন্টারেস্ট অফ দ্য সেম ইনশিওরড, তার মানে আমার প্রপার্টি দেখেন 1 আর 2 আছে, আমার প্রপার্টি হয়েছে
1 এ হচ্ছে আমার ড্যামেজ হয়েছে, সো প্রপার্টি 2 দিয়ে আমার কভারেজ কন্ট্রিবিউশন পাওয়া যাবে না। তো সেরকম বলা আছে যে আমার ইনসিওরড একজন ব্যক্তি হতে হবে। ইনসিওর যদি আমার আলাদা ব্যক্তি হয়, হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার ওর ইন্টারেস্ট একরকম, ওর ইন্টারেস্ট একরকম, দুজনকে মিলে আমি একটা টাকা দিয়ে দিলাম তোমরা ভাগ করে নাও, সেটা হবে না। সেটাই বোঝাচ্ছে। আমরা যদি প্রিন্সিপাল অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট মনে থাকে, সেখানে আমরা কি জানি যে কেউ চাইলে যে কোনো প্রপার্টি ইন্স্যুরেন্স করে ফেলতে পারে না। আপনি চাইলে আপনার বন্ধুর কোনো প্রপার্টি ইন্স্যুরেন্স করতে পারেন না। কারা করতে পারে? 9টা না 10টা পার্টি ছিল, তাই না? ওনার, পার্শিয়াল ওনার, মর্টগেজর, ক্রেডিটর, বেইলি, হাজবেন্ড ওয়াইফ, ইনস্যুরার, এরকম ছিল না? 9-10টা পয়েন্ট ছিল। এরা কেন করতে পারে? তার কারণ এদের কি থাকে, দে হ্যাভ ইনস্যুরেবল ইন্টারেস্ট। তো সেটা বলছে যে সেম ব্যক্তির মানে সেম ইন্টারেস্ট হলে হবে না। এক্সাম্পল দিয়েছে, কিসের এক্সাম্পল ছিল? যে একটা প্রপার্টি, একটা কারের একজন হলো ওনার আর একজন হলো ক্রেডিটর। এ হচ্ছে ওনার, সে গাড়িটা কিনতে কি করেছে, বিয়ের কাছ থেকে টাকা নিয়ে গাড়িটা কিনেছে। যে টাকাটা নিয়েছে ওই গাড়ির এগেনস্টে, গাড়িটাকে সিকিউরিটি মর্টগেজ রেখে সে টাকাটা নিয়েছে। তাহলে এক্ষেত্রে যে লোনটা দিল তার কি আছে, গাড়ির প্রতি একটা ইন্স্যুরেবল ইন্টারেস্ট আছে। কত টাকা আছে? গাড়ির ফুল ভ্যালুতে নাই, সে যত টাকা লোন দিয়েছে। ধরুন গাড়িটা কিনতে 20 লাখ টাকা লেগেছে, ও যদি বিয়ের কাছ থেকে 5 লাখ টাকা লোন নেয়, তাহলে এ যে অ্যাজ এ ওনার, he has insurable interest on that car to the extent of full value, that is টাকা 20 lakh. And for B, as he is the creditor, so he also has insurable interest, but সেটা কি হবে? To the extent of his loan amount, which is equal to টাকা 5 lakhs. বুঝা গেছে? তাহলে এখন ও যে ও এ ওনার হিসেবে সে তার প্রপার্টি ইন্স্যুরেন্স করতে পারে, কারণ ক্ষতি হলে যাতে সে কম্পেনসেশন পায়। আবার বি, সে তো যে লোন দিয়েছে ওই গাড়ির এগেনস্টে, তাই না? তো সুতরাং ওইখানে তো তার ইন্স্যুরেবল ইন্টারেস্ট আছে, কিন্তু তার ইন্টারেস্টের অ্যামাউন্টটা হচ্ছে 5 লাখ। তো সুতরাং সেও আলাদাভাবে একটা ইন্স্যুরেন্স করতে পারে। এবং সেক্ষেত্রে কি হবে, যে যদি গাড়িটা কোনো লস হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি দুজনকে আলাদা আলাদা ভাবে ক্ষতিপূরণ দিবে। এখানে কন্ট্রিবিউশন হবে না, যে টাকা দিয়ে বললো যে তোমরা দুজন ভাগ করে না, তা না। মানে দুটো পলিসি ধরে নেওয়া হবে যে আলাদা আলাদা, একটা আনরিলেটেড, একটার সাথে একটা সম্পর্ক নাই, সেটা বোঝাচ্ছে। ক্লিয়ার হয়েছে নাকি কোনো সমস্যা আছে? বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এখন এটা শেষ, প্রক্সিমেট কস্টটা দেখি। দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। তাহলে এটা আমি এই যে এটা দেই নাই ক্লাসরুমে, বইয়ের কপিটা দিয়ে দেবো, ছবিটা তখন তুলতে পারিনি। তাহলে প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স কি? প্রক্সিমেট কস্ট, এটা আমাদের নাম্বার 6। এবং এটা হচ্ছে নিয়ম, ওগুলো যেমন আগে থেকেই ছিল, ইন্স্যুরেবল ইন্টারেস্ট, আটমোস্ট গুড ফেথ, ইনডেমনিটি, এগুলো একদম শুরু থেকেই এই প্রিন্সিপালস গুলো ছিল। কিন্তু আবার বলে দিচ্ছে যে এই ইনডেমনিটি লাইফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সো সাবরোগেশন এবং কন্ট্রিবিউশন, এরা যেহেতু করোলারি টু ইনডেমনিটি, মানে এর সাবরোগেশন এবং কন্ট্রিবিউশনটা এমন ভাবে ডিজাইন করা যায় এরা অ্যাকচুয়ালি ইনডেমনিটি যাতে প্রিভেল করে সেটা কি এনশিওর করে। সো যেখানে যেখানে ইনডেমনিটি অ্যাপ্লিকেবল হবে না, ওই দুজনে হবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে প্রক্সিমেট কস্ট। এই প্রিন্সিপালটা নতুন ডিজাইন করা। কি বলা আছে এখানে? এগুলো হচ্ছে চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, লার্নিং অবজেক্টিভ। এই প্রক্সিমেট কজের কন্টেন্ট দেখেন, আইডেন্টিফাইং দ্য সোর্সেস অফ লস। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রক্সিমেট কজ আসলে আইডেন্টিফাই করে যে কোন সোর্স থেকে আপনার লসটা হলো। ধরেন যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন কি হয়, সাইমultaneously অনেকগুলো ঘটনা ঘটে, দেয়ার আর আ নাম্বার অফ ইভেন্টস। এখন প্রত্যেকটা ইভেন্ট আলাদা করা আছে, অ্যাকচুয়ালি আসলে কি কারণে লসটা হয়েছে সেটা ফাইন্ড আউট করাই হচ্ছে এই প্রক্সিমেট কজের কাজ। এটা কি কাজে লাগে? ইন টেকিং ডিসিশনস ইন ক্লেম অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এটা শুরুতে দেখে না, এটা হচ্ছে যখন
লসটা হয়ে যায়, ইনসিওর ক্লেম করে, তখন হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের যে ক্লেম অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে, যে ক্লেম তারা দিবে কিনা, কত দিবে, কি করবে, তখন হচ্ছে এই প্রক্সিমেট কস্ট গুলো অ্যানালাইজ করা শুরু করে। whether the claim is payable or not, এটাই দেখে। determine the efficient cause about a loss, যে একটা লসের পিছনে যে আগে বললাম যে অনেকগুলো ঘটনা একসাথে ঘটলো, সবগুলো থেকে কিন্তু লস হলো না, বা আবার অনেক সময় দেখা যায় যে সবগুলো ঘটনা আপনি আলাদাও করতে পারছেন না, তো সেটাই দেখে যে এতগুলো ঘটনা ঘটলো, এর ভেতরে এফিশিয়েন্ট কস্ট কোনটা, কি কারণে লসটা হলো। Initiatives to minimize the losses, therefore minimizing the pay liability. Minimizing the pay liability হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি এই প্রক্সিমেট কজ অ্যানালিসিস করার মাধ্যমে তাদের পে লায়াবিলিটিটা মিনিমাইজ করতে চায়। তার মানে যেই কজগুলা, যদি এমন কোনো কস্ট তারা আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এই কস্টটার কারণে লস হয়েছে, বাট এই কস্টটা বা এই পেরিলটা ইন্স্যুরেন্স করা নাই, তো সেক্ষেত্রে কিন্তু কম্পেনসেশন দিবে না। সো যে বললাম যে অনেকগুলো ঘটনা একসাথে ঘটলো, আপনি ইন্স্যুরেন্স করলেন, ফায়ার ইন্স্যুরেন্স, লাইটনিং ইন্স্যুরেন্স, কিন্তু এখানে দেখা গেল যে আরো অনেক ঘটনা ঘটছে, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে অ্যাপারেন্টলি হয়তো মনে হচ্ছিল যে ফায়ারের কারণেই হয়েছে বা লাইটনিং এর কারণে, কিন্তু দেখা গেল যে না, রিজনটা অন্য, তখন কিন্তু আপনাকে কম্পেনসেশন দিবে না। সো তারা রিজনটা সার্চ করে, ফাইন্ড আউট করে, এবং কি করে, মিনিমাইজিং দ্য পে লায়াবিলিটি। যদি দেখা যায় যে যে কারণে আপনি পলিসিতে যে পেরিলটা মেনশন করা আছে যে সেই পেরিল না, অন্য কোনো পেরিলের কারণে হয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে মানে হলো ইনস্যুরডকে কম্পেনসেশনটা দেওয়া হবে না। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম যদি এরকম হয় যে লাইটনিং এর জন্য ইন্স্যুরেন্স করা আছে, আর লাইটনিং হওয়ার কারণে হয়তো কোনো শর্ট সার্কিট হয়ে গেছে, এরপর হয়তো কোনো ইলেকট্রিক জিনিসপত্র মানে খারাপ হয়ে গেছে, এক্ষেত্রে কি ম্যাম মানে ক্ষতিপূরণটা পাবে কিনা লাইটনিং এর জন্য করা থাকলে? কারণ খারাপ তো হয়েছে ম্যাম ওই শর্ট সার্কিটের কারণে। এই প্রশ্নের উত্তরটা এই চ্যাপ্টারটা পড়া হয়ে যাক, তারপর আমি দিব, ঠিক আছে? মনে রাখেন কোশ্চেনটা। এখানে ডেফিনিশন বলা আছে, ডেফিনিশনটা এখন পড়বো না, কারণ এখন এই ডেফিনিশনটা পড়ে আসলে আমরা বুঝবো না। প্রক্সিমেট কজের মেইন ব্যাপারই হচ্ছে যে আমরা একটু এগুলো দেখি, কজগুলা, পেরিলগুলা দেখি, আর তারপর এক্সাম্পল গুলো বুঝতে পারলেই আমাদের চ্যাপ্টার বোঝা হয়ে যাবে। তারপর আমি ডেফিনিশনে আসবো, আগে ডেফিনিশনটা ডিসকাস করে লাভ নেই। আচ্ছা, ওই যে আপনি বললেন যে কি লাইটনিং ইন্স্যুরেন্স করা ছিল, দেখা গেল যে লাইটনিং এর কারণে শর্ট সার্কিট হলো, সেখান থেকে আমার ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট হলো, সেইখান থেকে হয়তো কোনো কারণে ফায়ার হয়ে আগুন ধরে গেল। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো, প্রত্যেকটা কি এক একটা পেরিল, লাইটনিং একটা পেরিল, শর্ট সার্কিট একটা পেরিল, ফায়ার হলো সেটা একটা পেরিল, সেখান থেকে স্মোক হতে পারে সেটা একটা পেরিল। তাহলে এই পেরিল গুলো সবগুলো কিন্তু আপনি ইন্স্যুরেন্স করেন নাই, হ্যাঁ? তাহলে যতগুলো একটা অ্যাক্সিডেন্ট বা একটা লস হওয়ার পেছনে কি থাকে, several perils may work together. এখন এই পেরিলগুলোর ভিতরে কিছু থাকে ইনসিওরড পেরিল, কিছু থাকে এক্সেপ্টেড পেরিল, কিছু থাকে আনইনসিওরড পেরিল। তাহলে একটা দুর্ঘটনা যে ঘটলো, তার পেছনের রিজন গুলো, পেরিল গুলো যদি আপনি একটা একটা করে আলাদা করতে পারেন, সেপারেট করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন, তখন দেখা যাবে যে সবগুলো পেরিল আসলে যে ইনসিওরড সে কিন্তু ইন্স্যুরেন্স করে নাই। যদি ইনসিওরড পেরিলের কারণে আপনার লসটা হয়, তাহলে তো খুব সিম্পল, আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু সেখানে যদি কিছু এক্সেপ্টেড এবং আনইনসিওরড পেরিল থাকে, তখনই হচ্ছে প্রক্সিমেট কজ দিয়ে অ্যানালিসিস শুরু হবে। এক্সেপ্টেড পেরিলটা কি? এক্সেপ্টেড পেরিলটা হচ্ছে, এক্সেপ্ট মানে কি বলেন তো? ম্যাডাম যেটা বাদ দেয়া হয়েছে সম্ভবত। তার কারণ হচ্ছে ইনসিওর মানে আমরা বুঝতেছি যেটা আমি ইন্স্যুরেন্স করেছি, যে পেরিলটাকে আমি মেনশন করছি। আনইনসিওরড যে পেরিলটাকে আমি ইন্স্যুরেন্স করি নাই। বাট এক্সেপ্টেডটা হচ্ছে হ্যাঁ, যে সবকিছু করা হয়েছে, কোন একটা পেরিলকে আইডেন্টিফাই করা হলো যেটা এক্সেপ্টেড পেরিল, যে এই পেরিলের কারণে দুর্ঘটনা হলে কোনো ক্ষতিপূরণ দাবি করা হবে না। সাধারণত যে পেরিল গুলো ঘটার কোনো সম্ভাবনা নাই, সেই ধরনের পেরিলকে এক্সেপ্টেড করা হয়। আর কেন এসব করা হয়, আপনি যদি এখন পেরিল আলাদা করে করেন, তাহলে কি হয়, আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম আসে। সেই কারণে কিছু কিছু পেরিলকে এক্সেপ্টেড পেরিল হিসেবে ওই কন্ট্রাক্টে মেনশন করা থাকে। তাহলে এক্সেপ্টেড হলো যেই পেরিলটাকে আপনি বাদ দিচ্ছেন, আপনি বলছেন যে এই পেরিলটা হলে আমাকে ক্ষতিপূরণ করতে হবে না, সেটা হলো এক্সেপ্টেড পেরিল। তাহলে এমন একটা পেরিল কি নিশ্চয়ই আপনি আইডেন্টিফাই করছেন যে ইউজুয়ালি হয়তো সেই পেরিলটা হওয়ার কোনো সম্ভাবনা নাই।
তাহলে ইনস্যুরড পেরিল তাহলে ম্যাম আনইনসিউরড এর সাথে এটা পার্থক্য কি ম্যাম? আনইনস্যুরড হলে যে পেরিলগুলো সম্পর্কে আমি কিছু বলি নাই, কারণ পেরিল ধরলে তো হাজার হাজার পেরিল হতে পারে, তাই না? কখন কি বিপদ হতে পারে, বিপদের তো 100 রকম নাম বলা যাবে। ইনস্যুরড পেরিল হলো আমি বললাম যে আমার ফায়ার এবং লাইটনিং হলো ইনস্যুরড পেরিল। এক্সেপ্টেড পেরিল হলো ধরেন ফর এক্সাম্পল শর্ট সার্কিট। আর আনইনস্যুরড হলো যে পেরিলগুলো সম্পর্কে কিছু বলি নাই, আরো তো 50 রকম পেরিল আছে, যেগুলো সম্পর্কে কিছু বলা নাই সেগুলো হলো আনইনস্যুরড। যেটা আমি বলে দিলাম যে স্পেসিফিক এই পেরিলটার জন্য আমি ইন্স্যুরেন্স করলাম, সেটা ইনস্যুরড পেরিল। আর কোনটা এক্সেপ্টেড, কোনটাকে আমি বাদ দিচ্ছি, সেটাও মেনশন করা থাকে। তাহলে আনইনস্যুরড হলো যেগুলো সম্পর্কে কিছু বলা নাই, সেগুলোই আনইনস্যুরড। এই যে তাহলে পেরিল হলো আমার ইনস্যুরড, এক্সেপ্টেড, আনইনস্যুরড। এবং এই পেরিল গুলো দেখিয়ে আসলে যাচাই করা হয় যে whether claims are payable or not। কি রকম দেখেন কি বলছে, a policy may cover certain perils mentioned specifically therein is known as insured peril, যেগুলো বলে দেওয়া থাকবে। আর some perils which may be specifically excluded are known as accepted peril। তার মানে accepted peril এর কথা আমার কন্ট্রাক্টে মেনশন করা থাকে, বাট বলা থাকে যে এই রকম পেরিল হলে আমাকে ক্লেম দিতে হবে না, এক্সক্লুড করা থাকে। আর কিছুই নাই, বলা নাই, may still be neither included nor excluded are known as uninsured। তার মানে যে পেরিলগুলো সম্পর্কে আমার কিছু বলা নাই সেগুলোই হচ্ছে আনইনস্যুরড। আচ্ছা এখান থেকে দেখেন এক্সাম্পল গুলো বুঝেন, এক্সাম্পল বুঝলে আসলে এই চ্যাপ্টার শেষ। কি বলছে, a ship was severely torpedoed and was in the process of sinking। হ্যাঁ, যে কি করেছে আপনার শত্রুপক্ষ টর্পেডো মেরেছে, বা শত্রুপক্ষ না, হয়তো একটা যুদ্ধ হচ্ছে, আপনি সে তার মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনি নিরীহ, আপনার সাথে কারোর কোনো শত্রুতা নাই, কিন্তু কি হলো, টর্পেডোটা এসে আপনার শিপে আঘাত করলো এবং কি হচ্ছে, শিপটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। অলমোস্ট ইমিডিয়েটলি দেয়ার ওয়াজ আ সাইক্লোন স্টর্ম এন্ড দ্য শিপ sank। এবং ওই টর্পেডো যখন এসে আঘাত করছে তখনই ঝড়টা শুরু হয়েছে। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট হুইচ ইজ দ্য প্রক্সিমেট কজ অফ সিঙ্কিং। এখন প্রশ্ন হলো যে ধরেন আপনার মেরিন ইন্স্যুরেন্স, নিশ্চয়ই একটা শিপ সমুদ্র দিয়ে যাচ্ছে, এটা অবশ্যই মেরিন ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু সেখানে তো পেরিল গুলো মেনশন করা আছে, তাই না? ইনস্যুরড, এক্সেপ্টেড বলা আছে। যে পেরিল সম্পর্কে কিছু বলা নাই সেগুলো হচ্ছে আনইনস্যুরড। এখন প্রশ্ন হলো যে হুইচ ইজ দ্য প্রক্সিমেট কজ অফ সিঙ্কিং, টর্পেডো অর সাইক্লোন? কোনটা দেখেন তো আপনাদের মনে হয়? এই ধরনের প্রবলেম থেকে আসলে আমাকে আপনাদেরকে বের করতে হবে যে আমার প্রক্সিমেট কজ কোনটা আর রিমোট কজ কোনটা। টর্পেডো। হ্যাঁ, কারণ হচ্ছে তাহলে দেখেন এই যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, আপনার লসটা হচ্ছে, তার পেছনে কিন্তু আমার কজ কিন্তু মোর দেন ওয়ান। তাহলে অনেকগুলো ইনসিডেন্ট একসাথে ঘটছে, এখানে মাত্র 2টা ইনসিডেন্ট বলছে। এরকম হতে পারে সে সময় হয়তো পাইরেটসরা এসে অ্যাটাক করলো, আরো কিছু ধরেন ঘটলো, মানে অনেকগুলো ইনসিডেন্ট একসাথে ঘটলো। কিন্তু সেখান থেকে আপনাকে আলাদা করতে হবে যে আমার প্রক্সিমেট কজ মানে রিয়েল কজ কোনটা, কি কারণে আসলে শিপটা ডুবলো। সবগুলোই আমার অ্যাক্সিডেন্ট, কিন্তু শিপ ডুবলো কেন? তাহলে দেখেন সাইক্লোন হলে শিপ যে ডুববে এমন কোনো কথা নাই, ঠিক আছে? কিন্তু যেহেতু টর্পেডো আঘাত করেছে তো শিপটা এটা থাকবে না, এটা আস্তে আস্তে ডুবেই যাবে। সাইক্লোনটা যদি সেই সময় নাও আসতো তাইলেও শিপটা ডুবতো, কিন্তু সাইক্লোন কি করেছে, সাইক্লোন হয়তো এই শিপের সিঙ্কিংটাকে একটু এক্সপিডাইট করেছে, তাই না, এক্সিলারেট করেছে। সাইক্লোন আসাতে শিপটা একটু তাড়াতাড়ি ডুবে গেছে। সাইক্লোন না আসলেও কিন্তু শিপটা ডুবতো, যেহেতু টর্পেডো আঘাত করেছে এটা ভেসে থাকতে পারবে না। তাহলে বলছে যে the proximate cause of sinking the ship was torpedo because the ship was so hard hit by torpedo that it would have definitely sunk though the cyclone storm has accelerated the sinking। তাহলে টর্পেডো হচ্ছে অ্যাক্টিভ এফিশিয়েন্ট কজ, প্রক্সিমেট কজ, এন্ড দ্য সাইক্লোন কি, এটা হচ্ছে একটা রিমোট কজ। হ্যাঁ, এটা না হলেও আমার ঘটনাটা ঘটতো। তাহলে এটাই আসলে দেখা হয় এই যে ক্লেম অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে প্রক্সিমেট কজটা কি দেখে, যে আমার ইনসিডেন্ট হওয়ার পেছনের অ্যাক্টিভ এফিশিয়েন্ট রিজনটা কি, কজটা কি, যে যতগুলো কজই থাকুক তারপরে তারা বের করে এর ভেতরে এখন আমার ইনস্যুরড কোনটা আছে, এক্সেপ্টেড কোনটা আছে, আর যেগুলো আনইনস্যুরড সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে ডিসিশন গুলো তারা কিভাবে নেয়।
আরেকটা ম্যাম এক্সাম্পল আছে, বলেন। এখানে টর্পেডো কি মিসাইল টাইপের কিছু? টর্পেডো, হ্যাঁ, মিসাইল টাইপের কিছু। সেকেন্ড এক্সাম্পলটাতে দেখেন কি হচ্ছে, a man scratches his leg falling from a ladder at a low height and he is being taken to the hospital. যে হয়তো ছাদে উঠতেছিল বা কিছু একটা রং করতেছিল, যে ইয়ে থেকে মই থেকে পড়ে গেল। ময়ের উচ্চতার কতটুকু, ধরেন 5 ফিট হাইট থেকে সে পড়ে গেল, কিন্তু পরে কি হয়েছে, তার পা স্ক্র্যাচ হয়েছে বা পা ভেঙে গেছে, একটা কিছু হয়েছে। পা ভেঙে গেলে বা স্ক্র্যাচ হলে কিন্তু মানুষ মারা যায় না। On the way to the hospital, the ambulance meets a head-on collision and certainly all persons, including our man, died. কি হলো, অ্যাম্বুলেন্সে করে যখন সে হাসপাতালে যাচ্ছিল, অ্যাক্সিডেন্টে সে মারা গেল। এখন এক্ষেত্রে প্রক্সিমেট কজ কি হবে? ম্যাম ম্যাম হেড অন কলিশন হবে না? হেড অন কলিশন। তার কারণ হচ্ছে যে আগে বললাম যে মই থেকে 5 ফিট উঁচু থেকে পড়ে আসলে কেউ মারা যায় না, বজ্র হাত পা ভাঙে, বাট অ্যাম্বুলেন্সটা অ্যাক্সিডেন্ট হতেই আর সে মারা গেল। এখন কেউ তর্ক করতে পারে যে যদি তার হাত পা না ভাঙতো তাহলে তার অ্যাম্বুলেন্সে ওঠারও প্রয়োজন ছিল না, অ্যাক্সিডেন্টও হতো না, সেটা আলাদা কথা, কিন্তু সেটা আমার প্রক্সিমেট কজ না, সেটা হলো রিমোট কজ। তাহলে প্রক্সিমেট কজ হলো অ্যাক্সিডেন্ট অফ দ্য অ্যাম্বুলেন্স, তাই তো? হেড অন কলিশন অফ অ্যাম্বুলেন্স ইজ দ্য প্রক্সিমেট কজ। আর রিমোট কজ কোনটা? রিমোট কজ হচ্ছে এই ফলিং ফ্রম দ্য ল্যাডার। বুঝতেছেন? ম্যাম ওকে, সহজ আর কি, মানে একটু ঘটনাগুলো দেখতে হবে। এখানে তোমার তো 2টা ঘটনা, অনেক সময় তো 3-4টা ঘটনা থাকতে পারে, কিন্তু দেখবেন যে আসলে কোনটা অ্যাকচুয়াল রিজন। থাকে না ওই যে এরকম তো আছে, একজন লোক ইয়েতে গেল, নাইট শোতে, লেট নাইট শোতে মুভি দেখতে গেল। হ্যাঁ, মুভি দেখে বের হওয়ার সময়, মুভি দেখে বের হলো, বাসায় ফিরছে, যেহেতু লেট নাইট শো, মানে রাত 12টার পরে, তাকে ইয়ে ধরলো, হাইজেকার ধরলো, এবং ধরে কি করলো, স্ট্যাপ করলো, সে উন্ডেড হলো। তারপর সেখান থেকে হাসপাতালে গেল, হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার ব্লাডে ইনফেকশন হলো, তারপর শেষ পর্যন্ত আলটিমেটলি সে মারা গেল। তাহলে এক্ষেত্রে প্রক্সিমেট কজ কি হবে? স্ট্যাবিং। Stabbed হওয়া। কি কি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে বলেন তো, অ্যাক্সিডেন্ট গুলো আগে বলেন। সেকশনটার কিছু কাজ আছে নাকি? প্রথমে মানে ইভেন্ট গুলো হচ্ছে যে সে মুভিটা দেখতে গেছে লেট নাইটে, দিনের বেলা গেলে হয়তো এই সমস্যাগুলো হতো না। তারপরে সেকেন্ড যেটা বলছে, ছিনতাইকারী কি করলো, স্ট্যাব করলো। থার্ড হলো হাসপাতালে যাওয়ার পরে তার ব্লাডে একটা ইনফেকশন হলো, এবং সবগুলোর পরে একটা বড় দুর্ঘটনা হচ্ছে সে মারা গেল। এখানে প্রক্সিমেট কজ হচ্ছে তার ব্লাডে ইনফেকশনটা। স্ট্যাব করলে বুঝে মানুষ মারা যায়, স্ট্যাব করে প্রপার ট্রিটমেন্ট নিলে তো বেঁচে যায়, কিন্তু ব্লাডে ইনফেকশন হলে আর বাঁচে না। তাহলে আপনার সেটাই বের করতে হবে কারণটা কি। আচ্ছা, কি বলছে, এই যে হয়েছে, এখানে দেখেন কি করছে, firemen removed undamaged stock from a burning building to avoid its involvement in the fire. ফায়ারম্যানরা কি করতেছে, যে একটা বার্নিং বিল্ডিং, আগুন জ্বলতেছে, ভেতর থেকে যা যা ভালো জিনিসপত্র আছে, আনড্যামেজড স্টক, এগুলো সব বের করে নিয়ে এসে বাইরে ধরেন একটা শেডের নিচে রাখছে। ইট ইজ স্ট্যাকড ইন দ্য ওপেন ইয়ার্ড এন্ড সাবসিকুয়েন্টলি ড্যামেজড বাই রেইন। কিন্তু কি হলো, আপনি আগুনের হাত থেকে বাঁচাতে পারলো, যেহেতু বাইরে রাখা হয়েছে ওপেন জায়গায়, বৃষ্টি হওয়ার পরে জিনিসগুলো ড্যামেজ হয়ে গেল। এখন হোয়াট উড বি দ্য প্রক্সিমেট কজ অফ দ্য ড্যামেজ? রেইন। রেইন। তার কারণ হচ্ছে যে ফায়ারে তো আসলে তখন, হ্যাঁ মানে ফায়ার না হলে জিনিসগুলো বেরো করার প্রয়োজন হতো না, নষ্ট হতো না, কিন্তু ফায়ারে তো নষ্ট হয় নাই, হয়েছে তো পরে রেইনে। সো এখানে প্রক্সিমেট কজটা হবে রেইন, যেটা আমার অ্যাক্টিভ এফিশিয়েন্ট কজ, আর ফায়ারটা হচ্ছে এক্ষেত্রে রিমোট কজ। এটা বুঝে ফেলছেন? তাহলে মোটামুটি আমরা যে কোশ্চেন, তাহলে তো মানে আগুন পুড়লেই বেটার হতো কি বেটার, ইনস্যুরেন্সের জন্য। এখন তাহলে দেখতে হবে যে আপনার ইন্স্যুরেন্সটা আসলে কি ফায়ার ইন্স্যুরেন্স করা আছে, রেইন ইন্স্যুরেন্স করা আছে, না কি আছে। মানে এখানে আমরা তো, আমাদের কিন্তু ইনফরমেশন অর্ধেক আছে, কারণ এখানে আমার ইনস্যুরড পেরিল কোনটা, এক্সেপ্টেড পেরিল কোনটা, সে সম্পর্কে আমি কিছু জানি না। এমন যদি হতো যে আমার ইনস্যুরড পেরিল হচ্ছে ফায়ার, তাহলে আপনি ঠিক বলছেন যে আগুনে পুড়লেই ভালো হতো, যেহেতু রেইনে পড়ছে এখন আমাকে, এবং রেইন হচ্ছে আমার এক্সেপ্টেড পেরিল,
তাহলে আমার জন্য খুব খারাপ হতো যে জিনিসটা, তাহলে আগুনে পুড়লে ভালো হতো, যেহেতু রেইন অ্যাকসেপ্টেড পেরিল, আমি তোমার ক্ষতিপূরণ পাবো না, তাই না? তো আমরা যেহেতু জানি না যে এখানে আমার ইনসিওর পেরিল কি আর অ্যাকসেপ্টেড পেরিল কি, তো আমরা কিন্তু ওপিনিয়ন দিতে পারছি না, মানে ঘটনার আমরা অর্ধেক জানি, তাই তো? যে আপনার জি ম্যাম। ফুল ইনফরমেশন আপনি জানবেন, তখন আপনি বলতে পারবেন যে কি হচ্ছে। বলেন, মোবারক কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ম্যাম, সত্যি বলতে মানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আসলে ওই যে ইনসিউর থাকতো তার সব দিক দিয়েই লস হতো। কারণ আমরা হচ্ছে ওই আমাদের একটা কোর্সের জন্য ফিনিক্স ইন্স্যুরেন্সের এইচআরএম এর হেডের সাথে কথা বলছিলাম। উনি বলছিল আসলে মানে পুরোপুরি ভাবে কখনোই ইন্ডেমনিফাই করা হয় না, মানে বাংলাদেশে নাকি ইন্স্যুরেন্সের ইন্ডাস্ট্রির কালচারটা খুব খারাপ। হ্যাঁ, সেটা অন্য কথা যে আমাদের সোশিও প্র্যাকটিসটা হয়তো ডিফারেন্ট কিছু, কিন্তু প্রিন্সিপাল কিন্তু বলছে যে যদি আপনার এরকম থাকে তাহলে আপনাকে দিতে হবে। এখন সোশ্যাল প্র্যাকটিস কি কি মানে এখানে তো আমার অনেক ইস্যু আছে, কর্পোরেট গভর্নেন্সের ইস্যু আছে, সেগুলো আমরা কতখানি কি প্র্যাকটিস করতে পারি সেটা তো আলাদা ব্যাপার, তাই না? তবে হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, তা 100% ফুলফিল হয় না, কারণ ওরা একটা একটা রিজন দেখায় যে এত এত, ধরেন আপনার ওই যে পুরো হেলথ ইন্স্যুরেন্স আপনার করা আছে, ঠিক আছে, তারপরেও দেখবেন যে হাসপাতালে এই হলে পরে ছোটখাটো খরচের ক্ষেত্রেও হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো 70-80 হাজার টাকা দিল, আপনার পকেট থেকে আরো 20-25 হাজার টাকা দিতে হচ্ছে। কিছু কিছু জিনিস ওরা বের করে যেগুলো ইন্স্যুরেন্স কাভারেজের ভেতরে নাই। হ্যাঁ, বাইরের দেশের সাথে দেখা যায় যে 100% পুরোটাই দিচ্ছে, তো সেটা আছে, কিন্তু তারপরেও 70-80 হাজার টাকা কত পাওয়া গেলো, তাই না? 20 হাজার টাকা আপনি পকেট থেকে দিয়ে পার পেয়ে গেলেন, এরকম আর কি। আচ্ছা, কিছু টার্মিনোলজি আছে, টার্মিনোলজি গুলো আমরা দেখি, এগুলো নেক্সট স্লাইড গুলোতে একটা করে একটা বলা আছে। যেমন প্রথমটা কি বলছে, এফিশিয়েন্ট কজ। এফিশিয়েন্ট কজটা কি? Efficient cause হচ্ছে the one that sets others in motion, is the cause to which the loss is to be attributed, though the other causes may follow it and operate more immediately in producing the disaster. হ্যাঁ, কিরকম? তাহলে এফিশিয়েন্ট কজ হচ্ছে ওই যে টর্পেডো আর সাইক্লোনের এক্সাম্পল যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে যে the one that sets others in motion, তাহলে যেটা পপি দাস একটু অফ করেন মাইক্রোফোন, তাহলে the one that sets others in motion, তাহলে যে কজটা শুরু করলো, স্টার্ট করে অন্য কজগুলোও আস্তে আস্তে ঘটাচ্ছে। যেমন এখানে এক্সাম্পল যদি আমরা দিই, আপনারা যে টম এন্ড জেরি কার্টুন গুলো দেখেছেন না? যদি দেখে থাকেন তাহলে টম এন্ড জেরি কার্টুনে দেখবেন যে ওই যে ওরা ল্যাবে ট্যাবে কাজ করে কি দেখায় না, যে উপরে কি বানায় রাখছে, সেখান থেকে একটা কিছু পড়লো, সেখান থেকে বল গিয়ে গড়ায় গড়ায় আরেকটা মেশিনের মধ্যে গেল, সেখান থেকে আবার কোথায়, মানে ঘটনা একটা পর একটা ঘটতেছে, এখন দেখেছেন না? মানে কি কি তৈরি করে রাখছে। তারপরে ওই যে ধরেন হোম অ্যালোন দেখেছেন? সেখানে ওই যে ডাকাত গুলোকে আটকানোর জন্য কি কি করে রাখছে, মানে একটা থেকে একটা, মানে ডাকাত গুলো একটার পর একটা বিপদে ডিজাস্টারে, অমুক জিনিসটা মাথার মধ্যে ভেঙে পড়তেছে, অমুকের মধ্যে গিয়ে পিছলা খেয়ে পড়লো, সেখান থেকে গিয়ে আরেকটা জিনিস গায়ে পড়ে, সেখান থেকে এসে আবার এমন একটা কিছু ঘটলো যে ওদের আরো ড্যামেজ হলো, এরকম একটা ব্যাপার আর কি এফিশিয়েন্ট কজ। যে কি করলো, যে the one that sets others in motion, যে এই কারণটা শুরু হয়ে এখন এই ঘটনাগুলো ঘটতেছে, একটা পর একটা ঘটে যাচ্ছে। বাট কি হলো, ম্যাম এটা কি চেইন রিঅ্যাকশনের মতো? অনেকটা চেইন রিঅ্যাকশনের মতো, রাইট? যে একটা ঘটনা ঘটলো, তার ফলশ্রুতিতে, কারণ প্রথম ঘটনাটা না ঘটলে কিন্তু বাকিগুলো আসলে ঘটতো না, প্রথমটা যেহেতু ঘটছে সেখান থেকে একটা পর একটা ঘটনা ঘটতেছে। যেমন এক্সাম্পল হচ্ছে টর্পেডো এবং সাইক্লোন, তাহলে এখানে যে দুটো ঘটনায় সাইমultaneously একসাথে ঘটছে, কিন্তু আমাদের দেখতে হবে যে এফিশিয়েন্ট কজ কোনটা, ডুবে যাওয়ার, যে টর্পেডো, মানে যে বললো যে মিসাইলের মতো, যে সাইক্লোন হলে জাহাজ আসলে সবসময় ডুবে না, সাইক্লোন যে ডুবে না তা না একবারে, কিন্তু টর্পেডো থাকাতে যেহেতু জাহাজটা ক্ষতিগ্রস্ত এই কারণে ডুবে গেল, আর সাইক্লোন না হলেও ডুবতো। রিমোট কজ, যখন অনেকগুলো ঘটনা ঘটে এর মধ্যে দেখতে হবে যে কোনটা রিমোট। কি বলছে, when an initiating peril and the chain of events it sets in motion is broken by new and independent peril. তার মানে এই যে বললেন যে ঘটনাগুলোকে আমরা যদি আলাদা করতে পারি, অনেকগুলো ঘটনা একসাথে ঘটছে, আপনি প্রত্যেকটা ঘটনাকে সেপারেট করতে পারছেন। অনেক সময় ঘটনাগুলো এমন মিলেমিশে থাকে যে সেপারেট করা যায় না, তাহলে the initiating peril becomes a remote cause of loss, not a dominant cause of loss. তাহলে ইনিশিয়েটিং পেরিল দেখেন, যে প্রথম যে কারণটা শুরু হলো, হ্যাঁ, যে ধরেন যে আপনি কি করলেন, ওই মুভি দেখতে গেলেন, হ্যাঁ, মুভি দেখতে গেলেই যে বিপদ হবে এমন কোনো কথা নেই, বিপদ না হয়ে আপনি সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারতেন,
কিন্তু আমার ইনিশিয়েটিং পেরিল হলো মুভি দেখে, রাতের বেলা মুভি দেখতে গেলেন এবং বের হয়ে হাইজ্যাকের হাতে পড়লেন। বাট কিন্তু আপনি মারা গেলেন কিসে? মারা গেলেন তো কি বলে ব্লাড ইনফেকশনে। সো আমার এই ব্লাড ইনফেকশনটা শেষ পর্যন্ত কি হয়ে গেল, এফিশিয়েন্ট এবং অ্যাক্টিভ বা প্রক্সিমেট কজ। আর এই রাতে মুভি দেখে যে হাইজ্যাকারের খপ্পরে পড়লেন, এটা হয়ে গেল ইনিশিয়েটিং পেরিল, রিমোট কজ। বাট এই ঘটনাটা আগে ঘটলো। চেইন অফ ইভেন্টস, তো বুঝতে পারলেন যে একটা ঘটনার পর একটা ঘটে। One cause may bring about a new cause and this cycle may go further by causing a cause to a cause. যে একটা পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। ইন্টারভেনিং ফোর্স, ইন্টারভেনিং ফোর্স হচ্ছে যে যখন এই চেইন অফ ইভেন্টস ঘটে যাচ্ছে একটা পর একটা, দেখা যাচ্ছে যে মাঝখান থেকে আরেকটা কিছু ঘটলো, যার ফলে আপনি চেইন অফ ইভেন্টস এর এই ঘটনাগুলোকে কি করতে পারলেন, আলাদা করতে পারলেন। দেখি পড়লে বোঝা যাবে কি বলছে। When a chain of events is unbroken by a new and independent peril, the initiating peril is the efficient proximate cause of loss. কি রকম বলছে যে সাইক্লোন এবং পাইরেট অ্যাটাকে ধরেন কোন জাহাজ ডুবে গেল, হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে কি ধরেন পাইরেটস অ্যাটাক করলো না, ধরেন সাইক্লোন হলো সেই সময় পাইরেটসরা অ্যাটাক করলো, তাইলে ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। বা ধরেন যে টর্পেডো হয়তো ছিল তখন, কিন্তু জাহাজ তাহলে কিসে ডুবলো, পাইরেটস অ্যাটাকে তো জাহাজ ডুবে না, সাইক্লোন তাতেও না ডুবতে পারে, কিন্তু টর্পেডো হয়তো ডুবতে আপনার 3-4 দিন সময় লাগতো, কিন্তু তার সাথে যদি এই দুটো ঘটনা আছে, এই কারণে কি হয়েছে, জিনিসটা আগে যেখানে ডুবতে আমার 48 ঘন্টা লাগতো সেটা হয়তো 10 ঘন্টার মধ্যে ডুবে গেল, এরকম আর কি ঘটনা। আচ্ছা, if a new and independent peril breaks the chain of events, the initiating peril is the remote cause, not the efficient proximate cause of loss. যেটা আগে বলবো যে প্রথমে যে ঘটনাটা ঘটলো সেটা তখন কি হয়ে যায়, যখন একটার পর একটা অনেক ঘটনা ঘটতে থাকে, যেই ঘটনাটা ইনিশিয়েট করে সেটা তখন রিমোট হয়ে যায়, আর মাঝখানে অন্য কিছু ঘটনা থাকে যেটা হয়ে যায় এফিশিয়েন্ট প্রক্সিমেট কজ। ইনিশিয়েটিং পেরিল হচ্ছে প্রথমে শুরু, স্টার্টিং পেরিলটা। ডিপেন্ডেন্ট পেরিল তখন এটা দেখেন রুলস গুলো দেখে আমি কজ গুলা তাহলে আরো ক্লিয়ার হবে। 4 ধরনের রুলস এর কথা বলা আছে, সিঙ্গেল কজ, কনকারেন্ট, আনব্রোকেন সিকোয়েন্স, ব্রোকেন সিকোয়েন্স। সিঙ্গেল কজ কি? When a single cause gives rise to a claim, then the issue is simple. যে একটাই কারণ আমার লসের পেছনে, যেহেতু আমার একটাই ইনসিডেন্ট, একটাই পেরিল, একটাই রিজন, সো এখানে আর কোনো কমপ্লেক্স কিছু নাই, সবই সিম্পল। If the cause is an insured one, the claim is payable. আর কজ যদি হয় uninsured or accepted, তাহলে আর ক্লেমটা দেয়া হবে না। কিরকম? যে একটাই কজ, হ্যাঁ, মানে লসের কারণ একটাই, এবং সেই কারণটা যদি মানে পেরিলটা যদি ইনসিওরড হয় তাহলে আপনাকে কম্পেনসেশন দেওয়া হবে। কিন্তু দেখা গেল যে আপনার সাবজেক্ট ম্যাটারটা ডিস্ট্রয় হলো ঠিকই, প্রপার্টি ড্যামেজ হলো, কিন্তু পেরিলটা ইনসিওরড না, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওটা যদি আনইনসিওরড পেরিল দ্বারা লস হয় বা এক্সেপ্টেড পেরিল দ্বারা লস হয়, সেক্ষেত্রে আপনাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল কি, ওই যে ওটা, belongings are removed from a house in the event of flood, stored in an outside yard and subsequently damaged by flood. এখন এটা ক্লেমটা কি পেয়েবল কি পেয়েবল না, এটা আমরা জানি না। এখানে প্রক্সিমেট কজ হচ্ছে ফ্লাড, এবং ফ্লাডটা যদি ইনসিওরড পেরিল হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্লেমটা দেওয়া হবে। কিন্তু দেখা গেল যে না, আপনি ফায়ারকে ইনসিওরড পেরিল হিসেবে রেখে দিয়েছেন, আর ফ্লাডকে যদি অ্যাকসেপ্টেড পেরিল হিসেবে রাখেন তাহলে সেক্ষেত্রে ক্লেম দেওয়া হবে না। বা ফায়ারকে যদি অ্যাকসেপ্টেড না বলে কিছু নাও বলেন, হ্যাঁ সরি ফ্ল্যাটকে, তাহলেও দেওয়া হবে না, কারণ কি তখন আনইনসিওরড হয়ে যাবে। তাহলে আমার পেরিলটা ইনসিওরড হতে হবে। আমার ড্যামেজ হলো কি কারণে, ফায়ারের কারণে ড্যামেজ হয় নাই, ড্যামেজ হয়েছে ফ্লাডের কারণে, এন্ড ফ্লাড বা ধরেন রেইনের কারণে। তাহলে ফ্লাড বা রেইন যদি আমার ইনসিওরড পেরিল হয় তাহলে আপনি ক্ষতিপূরণ পাবেন, কিন্তু ওটা যদি অ্যাকসেপ্টেড বা কিছু বলাও নাই, আনইনসিওরড, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে না।
কনকারেন্ট কজ, কনকারেন্ট মানে হলো একই সাথে অনেকগুলো ঘটনা ঘটতেছে। Concurrent perils are causes or two or more perils which run together and act contemporaneously to produce a loss. তাহলে লসের পেছনে সবগুলিরই অবদান আছে। Concurrent peril must be active simultaneously to efficiently produce the loss. তাহলে সিঙ্গেল কজে বলছে যে লসের পেছনে একটাই কারণ, আর কনকারেন্ট বলছে লসের পেছনে একাধিক কারণ, এবং সবগুলি কারণে আমার লসটা হয়েছে। যেমন এখানে কি বলছে দেখেন, construction worker negligently leaves the cover of a manhole at the time of rain, and a careless driver negligently leaves the pedestrian at that time, forcing the pedestrian to fall into the open manhole. যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কনস্ট্রাকশন ওয়ার্কার সে কি করলো, ম্যানহোলের ঢাকনা না দিয়েই সরে গেল, এবং তখন একটা গাড়ি যাচ্ছে, সেই ড্রাইভার রাস্তা দিয়ে যে পথচারী যাচ্ছে তাকে এমন ভাবে চাপায় দিল যে সে গিয়ে ওই ফাঁকা ম্যানহোলের মধ্যে পড়লো। তাহলে অনেকগুলো ঘটনা ঘটতেছে, তাই না? বৃষ্টি হচ্ছে, ম্যানহোলের কাভার ঢাকনা, রাস্তায় পানি, গাড়ি চাপায় দিল। তাহলে এখন কনস্ট্রাকশন ওয়ার্কার এবং কেয়ারলেস ড্রাইভার আর ইকুয়ালি লায়াবল ফর দি ইনজুরি টু দি পেডেস্ট্রিয়ান। ওয়ার্কার এবং ড্রাইভারের সাথে আমার রেইনও এখানে একটা কারণ, তাই না? বৃষ্টি বাদল এত ঝামেলা না থাকলে আসলে এটা ঘটতো না। তাহলে এখানে কি বলছে, পেমেন্ট পলিসি দেখেন কি বলছে, it really becomes a difficult proposition when a loss is caused by the operation of a number of perils, some insured, some uninsured, and some accepted. সিঙ্গেল কজে তো সহজ, একটাই কারণ, কিন্তু এখানে বলছে যে অনেকগুলি কারণ, এবং কারণগুলি সবগুলিরই আমার অ্যাক্সিডেন্ট বা লসের পেছনে কন্ট্রিবিউশন আছে, কিন্তু কারণ সবগুলি আমার কি, কোনোটা ইনসিওরড, কোনোটা আনইনসিওরড, কোনোটা accepted। তাহলে এখন কিভাবে ক্ষতিপূরণ হবে, বলছে if no accepted peril is involved, মানে যে পেরিলটাকে আমি একদম স্টেটমেন্ট আকারে কন্ট্রাক্টে লেখা আছে যে এই পেরিল হলে কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না, সেরকম কোনো পেরিল যদি না থাকে, at least one insured peril is involved, the claim becomes payable by disregarding others। তাহলে আপনার লসের পেছনে একাধিক কারণ থাকুক, কিন্তু তার ভেতরে যদি কোনো accepted peril না থাকে, এবং এই একাধিক কারণের ভেতরে একটাও যদি ইনসিওরড পেরিল থাকে, তখন কি হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে। ঠিক আছে, the claim becomes payable by disregarding others। মানে accepted peril থাকলে আসলে অসুবিধা, কারণ যেটাকে আপনি accepted বলে দিয়েছেন যে এই পেরিল হলে আমি ক্ষতিপূরণ পাবো না, সেটা থাকলে সমস্যা। যদি সেটা না থাকে, অনেকগুলো কারণ আছে লসের, সবগুলো আপনার ইনসিওরড করা নাই, কিন্তু একটাও যদি কারণ ইনসিওরড থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্ষতিপূরণ পাওয়া যাবে। If accepted peril is involved with insured peril, যে কি আছে, মানে insured peril ও আছে, accepted ও আছে, and the effect of accepted peril can be separated from that of insured peril, then the liability of loss caused by the insured peril is payable। আচ্ছা দেখেন কি আছে, যে লসটা হলো তার পেছনে আমার accepted peril ও আছে, insured peril ও আছে। তাহলে এখন কি করা, বলা হচ্ছে যে যদি accepted peril এর কারণে কতখানি লস হলো এবং ইনসিওরড peril এর কারণে কতখানি লস হলো, এটা যদি সেপারেট করা যায়, কারণ কনকারেন্ট কজের ক্ষেত্রে কিন্তু এই সেপারেশনটা খুব ডিফিকাল্ট। বলা হচ্ছে যদি সেপারেট করা যায়, তখন কি হবে, ইনসিওরড পেরিলের জন্য যতটুকু লস হলো সেই টাকাটা দেওয়া হবে, এবং accepted পেরিলের জন্য যতটুকু লস হলো সেই কম্পেনসেশনটা দেওয়া হবে না। আর if it cannot be separated, then there is no liability। যদি আলাদা করা না যায়, যেহেতু accepted peril ইনভলভ ছিল, কোনো ক্ষতিপূরণই দেওয়া হবে না। বোঝা গেছে? Yes, ma'am. ওকে, দেখেন আনব্রোকেন সিকোয়েন্স, ব্রোকেন সিকোয়েন্স। ব্রোকেন আনব্রোকেন হলো ম্যাম, যে তাহলে ওই এক্সাম্পলটার ক্ষেত্রে কি হবে ম্যাম? ওই ম্যানুয়ালে লোকটা ঢাকা যে ম্যানুয়ালে পড়ে গেল। হ্যাঁ, কিন্তু ওখানে তো আমরা জানি না যে আমার ইনসিওরড পেরিল কোনটা আর accepted পেরিল কোনটা, সেটা তো বলা নাই। দেখেন ইনসিডেন্টটা বলা আছে, মানে কনকারেন্ট কজ গুলো বলা আছে, যে আমার রেইন, ওই নেগলিজেন্স অফ ওয়ার্কার, আর হলো ওই ড্রাইভার এরিয়া, হ্যাঁ, কারণগুলো বলা আছে, কিন্তু আমার এর মধ্যে কোন পেরিলটা কি তা তো বলা নেই। যদি এমন হতো যে কি বলে রেইন হচ্ছে আমার accepted পেরিল, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে কম্পেনসেশন দেওয়া হতো না। তার কারণ হচ্ছে এরা চাপাই দিছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বৃষ্টির ঝামেলা না থাকলেও কিন্তু ম্যানহোলের মধ্যে পড়তো না। কারণ কতটুকু লস রেইনের কারণে হয়েছে, রাস্তা তো ম্যানহোলের কাভার ওপেন থাকে, কাভার ওপেন থাকলে কি সবাই পড়ে? সবাই তো পড়ে না। রাস্তায় গাড়ি ঘোড়া যাওয়ার সময় চাপায় দেয়, দিলে কি মানুষ পড়ে? পড়ে না।
তার মানে এখানে আপনি কিন্তু ইনসিডেন্ট গুলো আলাদা করা যাচ্ছে না। সো এখানে যদি কোনোটা আপনার এক্সেপ্টেড পেরিল হয় তাহলে কিন্তু কোনো লস মানে কাভারেজ পাবেন না। কিন্তু দেখা গেল যে এক্সেপ্টেড পেরিল নাই, হ্যাঁ, যে হয়তো ইনস্যুরড পেরিল আছে, যে রাস্তায় যাইতে দুর্ঘটনায় পড়া, এরকম কোনো ইনস্যুরড পেরিল যদি থাকে তাহলে ফুল কম্পেনসেশন পাওয়া যাবে। আবার যদি এমন হয় যে হ্যাঁ এক্সেপ্টেড পেরিল একটা আছে কিন্তু আপনি কি করতে পারছেন, এক্সেপ্টেড এর কারণে আমার এতখানি লস হয়েছে, ইনস্যুরড এর কারণে এতখানি লস, তখন হচ্ছে ইনস্যুরড এর অ্যামাউন্টটা দেওয়া হয়। এটা আসলে আমার পেরিল গুলা কি জানতে হবে যে কোনটা ইনস্যুরড কোনটা এক্সেপ্টেড, তখন আপনি বলতে পারবেন যে কম্পেনসেশন সে পাবে কিনা। আনব্রোকেন সিকোয়েন্সের ক্ষেত্রে কি বলছে যে সিকোয়েন্সটা আপনি আলাদা করতে পারছেন, কিরকম? আচ্ছা আগে ইয়েটা বলে নিচ্ছে, ক্লেমের ব্যাপারটা কি হবে সেটা আগে বলে নিচ্ছে। if accepted peril is followed by an insured peril there is no claim। তার মানে শুরুতে যদি accepted peril দিয়ে ঘটনাটা শুরু হয়, মানে আমার ইনিশিয়েটিং পেরিলটা হলো accepted peril, এরপরে আরো অনেকগুলো পেরিল আছে, তার ভিতরে ইনস্যুরড পেরিলও আছে, কিন্তু কি হবে, আপনাকে কোনো ক্লেম দেওয়া হবে না। তার কারণ হচ্ছে যে ঘটনাটা শুরুই হয়েছে accepted peril দ্বারা, যে পেরিল দিয়ে আপনি একদম প্রথমে বলে দিচ্ছেন যে আমি কোনো কম্পেনসেশন পাবো না, তাই না? এক্সেপ্টেড পেরিল দিয়ে ঘটনা শুরু না হলে পরের ঘটনাগুলো আদৌ ঘটতো না। সো আপনার দুর্ঘটনাটা শুরুটাই যদি এক্সেপ্টেড পেরিল দিয়ে হয়, তারপরে ইনস্যুরড পেরিল থাকে কি না থাকুক আপনাকে কোনো ক্লেম দেওয়া হবে না। কিন্তু যদি এমন হয় যে ঘটনা শুরু হয়েছে ইনস্যুরড পেরিল দিয়ে এবং তারপরে এক্সেপ্টেড পেরিল ছিল, হ্যাঁ, তখন কি হবে, তখন আপনাকে কম্পেনসেশন দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে কতটুকু, যে যতটুকু আপনার ইনস্যুরড পেরিলের কারণে লস হয়েছে। আর when several events occur in an unbroken sequence and provided there is no accepted peril involved, the whole claim is payable only if an insured peril is involved। কিন্তু এমন যদি হয় যে অনেকগুলো পেরিলই আছে, তার ভিতরে কোনো accepted peril নাই, বাট একটা ইনস্যুরড পেরিল আছে, তাহলে আপনাকে ফুল কম্পেনসেশন দেওয়া হবে। তাহলে accepted peril থাকলে কি হয়, অনেক রিস্ক হয়ে যায়, কিন্তু accepted peril রাখলে আবার মানে কেন পলিসি হোল্ডাররা রাখে, দেখা যায় তাহলে প্রিমিয়ামের অ্যামাউন্টটা অনেক কম দিতে হয়। আনব্রোকেন সিকোয়েন্স কি, আনব্রোকেন সিকোয়েন্স এখানে একটা দিছি, আসলে সিকোয়েন্স গুলো মানে অত ভালো বানানো যায় না, ঠিক আছে? আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন যে যদি আরো ভালো সিকোয়েন্স কিছু বানাতে পারেন তাহলে বানায়া আমাকে পাঠায়েন। কি বলছে, 10 bricks arranged in a line standing order one after another keeping a gap of 6 inch in between। যে কি করা হলো, 10টা ইট আপনি পরপর রাখলেন মাঝখানে 6 ইঞ্চি গ্যাপ দিয়ে। ইট না হয় এটা অন্য কিছু হতে পারে, তাই না? কারণ হচ্ছে যে আপনি লাথি দিলে সবগুলো ইট যে পড়বে। Somebody gives a kick on the first brick and gradually the last brick is in the line also falls। যে 10টা ব্রিক আপনি 6 ইঞ্চি পরপর এমন ভাবে রাখলেন যে প্রথম ব্রিকটাতে লাথি দেওয়াতে কি হলো, একদম লাস্ট ব্রিক পর্যন্ত সবগুলো পড়ে গেল। Here the proximate cause of falling the last brick is the kick। দেখেন এই যে লাস্ট 10 নম্বর ব্রিক যেটা করলো, আপনি তো 10 নম্বর ব্রিকে গিয়ে লাথিটা দেন নাই, লাথিটা কিন্তু প্রথম ব্রিকেই দিছেন, কিন্তু ওইটা সেকেন্ডটার গায়ে পড়ছে সেটা পড়ছে, তারপর থার্ডটার গায়ে পড়ে সেটা পড়ছে, এইভাবে আমার 10টা ব্রিক পড়লো। তাহলে আমার এই 10 নম্বর ব্রিকটা পড়ার কারণে কিন্তু আপনার কি 9 নম্বর ব্রিকটা এসে 10 নম্বরের গায়ে পড়ছে সেজন্য পড়ছে, এটা রিজন না, কারণ ফার্স্ট কিকটা না হলে কিন্তু এটা পড়তো না। কি বলছে, here the last brick falls by kicking the first brick and not a new and independent cause occurs here। যে তাহলে মাঝখানে আর কিছু ঘটনা ঘটে নাই যে কারণে ব্রেকগুলো পড়ছে, ওই প্রথমে একটা আপনি ইনিশিয়েট করছেন যেটা দিয়ে কিক, সেটার কারণে আসলে ঘটনাগুলো ঘটছে। Here the chain of causation is not broken। এবং এই যে 10টা ব্রেক পড়লো মানে একই রিজনে পড়লো, এটাকে বলা হচ্ছে আনব্রোকেন সিকোয়েন্স, ঠিক আছে? যে এই দুইটা আমার এই কারণে পড়ছে, এরপরে দুইটা এই কারণে, এরকম ভাবে আমরা সিকোয়েন্সটা ব্রেক করতে পারছি না। তাহলে এখানে কি ইন্টারভেনিং ফোর্স নেই? এখানে কোনো ইন্টারভেনিং ফোর্স নাই, কারণ মাঝখানে তো আর কিছু ঘটে নাই। যে আপনি যে একটা কিক দিলেন, ওই কিকটাই হলো আমার ইনিশিয়েটিং এ, এবং সেটা দিয়ে আস্তে আস্তে চেইন অফ ইভেন্টস গুলো ঘটলো, একটা পর একটা ঘটলো, মাঝখানে কোনো ইন্টারভেনিং ফোর্স এখানে নাই। ব্রোকেন সিকোয়েন্স কখন হয়? ব্রোকেন সিকোয়েন্স হয় যখন মাঝখানে একটা ইন্টারভেনিং ফোর্স থাকে। কিরকম? ইফ accepted peril is followed by an insured peril। আচ্ছা এটা না, আমরা এটা দেখি, এক্সাম্পলটা দেখি। ব্রোকেন সিকোয়েন্সে কি বলছে দেখেন, 10 bricks arranged in a line standing order one after another keeping a gap of say 6 inch in between।
somebody gives a kick on the first brick and 6 bricks have fallen. দেখেন তাহলে কিকটা অতটা ইয়ে ছিল না, কিকে অত জোর ছিল না যে একদম ফার্স্ট কিক থেকে আমার 10 নাম্বার ব্রিক পর্যন্ত পড়ে যাবে। কোন পর্যন্ত পড়ছে? নাম্বার 6 পর্যন্ত ব্রিক পড়ে হয়তো থেমে যেত। সাডেনলি কি হলো? The man threw a stone on the 7th brick and gradually 7, 8, 9 and 10 bricks fall. ঠিক আছে? তাহলে যদি এই মাঝখানের ইন্টারভেনিং ফোর্সটা না আসতো, থ্রোয়িং দ্য স্টোন, এটা হচ্ছে ইন্টারভেনিং ফোর্স, এটা না হলে আমার এই কিকের কারণে কিন্তু 10 নাম্বার পর্যন্ত ব্রিক পড়তো না, 6 নাম্বার এসে আস্তে থেমে যেত। তাহলে ইন্টারভেনিং ফোর্সটা মাঝখানে আসাতে কি হয়েছে? একদম 10 নাম্বার পর্যন্ত সব পড়ছে। ইন দিস কেস দ্য প্রক্সিমেট কজ অফ ফলিং দ্য লাস্ট ব্রিক হচ্ছে থ্রোয়িং দ্য স্টোন, নট দ্য কিক। তাহলে এখানে একটা কি হলো? নিউ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কজ অকার্স হুইচ ইজ এফিশিয়েন্ট অ্যান্ড পোটেন্ট এনাফ টু ফল দ্য লাস্ট ব্রিক। তাহলে ব্রোকেন সিকোয়েন্স এখানে কি হলো? এখানে একটা ইন্টারভেনিং ফোর্স এসে আমার ঘটনাটাকে শেষ করলো। আমি কি করতে পারছি? সিকোয়েন্সটাকে আলাদা করতে পারছি, যে প্রথম 6টা এই কারণে, কিকের কারণে, লাস্টের 4টা থ্রোয়িং দ্য স্টোন থ্রো করার কারণে। কিন্তু প্রথমে কি হলো? প্রথমে আর কোনো ইন্টারভেনিং কোনো ফোর্স নাই, প্রথম যে ইনিশিয়েটিং যে ফোর্সটা, যে সিকোয়েন্সটা, সেই কারণে আস্তে আস্তে আমার ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এটা হলো আনব্রোকেন। এবং যদি আনব্রোকেন হয় তাহলে কিন্তু আপনার দেখতে হবে যে মানে ইনস্যুরড পেরিল কি আমার, আর হচ্ছে কি বলে এটাকে, এক্সেপ্টেড পেরিল। হ্যাঁ, আনব্রোকেন হলে আমি ওই যে সেপারেট করতে পারবো না। বলা আছে না যে যদি আমার ইনস্যুরড এবং এক্সেপ্টেড দুইটা পেরিলই পিছনে থাকে এবং আমি যদি সেপারেট করতে পারি যে কোনটার জন্য কতটুকু ইফেক্ট হয়েছে, তাহলে ইনস্যুরডের জন্য আমি ক্ষতিপূরণ পাবো। তাহলে ব্রোকেন সিকোয়েন্স হলে সুবিধা যে আলাদা করা যাচ্ছে, কিন্তু আনব্রোকেন হলে আলাদা করা যায় না, সেক্ষেত্রে অসুবিধা। এফিশিয়েন্ট কজ বলতেই তো আমরা প্রক্সিমেট কজটাকে বোঝাচ্ছি না? রাইট, এফিশিয়েন্ট কজ বলতে আমরা প্রক্সিমেট কজটাকে বোঝাচ্ছি। আচ্ছা ম্যাম, আমরা এই যে রুলগুলো পড়লাম তখন তো ম্যাম মানে সবগুলাই হচ্ছে আমাদের এফিশিয়েন্ট কজ, তাই না? মানে এখানে তো কোনো রিমোট কজ নিয়ে আমরা কাজ করিনি। কেন? ওই টর্পেডো, সাইক্লোন, তারপরে ইয়ে অ্যাটাক করলো, রিমোট কজ আছে না? ইয়ে থেকে পড়ে গেল, মই থেকে পড়ে গেল, তারপরে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে যাচ্ছে। না ম্যাম, মানে রুলস গুলাতে যখন হচ্ছে কম্পেনসেশনের মানে কন্ট্রিবিউশনের ব্যাপারটা আসবে আর কি, তখন। আচ্ছা, এখানে আমরা শুধু কজ আইডেন্টিফিকেশন করেছি, ঠিক আছে? কোন কজের কারণে কন্ট্রিবিউশন পাবো কি না পাবো সেই এক্সাম্পল গুলো আসলে নাই, কারণ এক্সাম্পল তো বলা নাই আমার কোনটার ভিতরে আমার ইনস্যুরড, হ্যাঁ, কোনটা এক্সেপ্টেড। যখন বলা থাকবে তখন আপনি আরো চিন্তা করে দেখবেন যে এই যে পড়লো মই থেকে, হ্যাঁ, তাহলে তার ইয়ের পেছনে কি মানে ইন্স্যুরেন্স করা আছে কি, যে অ্যাক্সিডেন্ট নিয়ে মই থেকে পড়ে যাওয়া বা কিছু, নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া, নাকি হাসপাতালে গিয়ে কোনো ধরনের ইনফেকশন হওয়া। তাহলে এখানে তার ইনস্যুরড পেরিল কি আর এক্সেপ্টেড পেরিল কি, সেটা আপনার যদি এই ধরনের প্রবলেম দেওয়া থাকে, উল্লেখ করা থাকবে, মেনশন করা থাকবে, সেখান থেকে আপনাকে বের করতে হবে যে কোনটা কি। এখানে আমরা এক্সাম্পলে মানে ফুল নিয়ে এক্সাম্পল দেখিনি, আমরা দেখছি এক জায়গায় হচ্ছে শুধু কজ গুলো বের করছে আর এরপর বলে দিচ্ছে যে যে পেরিল গুলো আছে এর ভিতরে বলা থাকবে যে আমার কোনটা এক্সেপ্টেড কোনটা ইনস্যুরড, কিন্তু আমরা ওই মানে ফুল বলা আছে এই ধরনের কোনো এক্সাম্পল দেখিনি, কিন্তু বলা থাকবে, সেখান থেকে বুঝে নিতে হবে যে কি বলা আছে। আচ্ছা, এখন আমরা দেখছি কি, এটা হলো ডক্ট্রাইন অফ ওয়েবার। কোনো কিছু ওয়েবার পাওয়া মানে কি বুঝছেন? ওয়েভ পাওয়া মানে হচ্ছে সেই কাজটা আপনাকে করতে হবে না, তাই না? কোনো কিছুতে যখন আমরা ওয়েভ পাই, ধরেন আপনাকে একটা কোর্স ওয়েবার দেওয়া হচ্ছে, তার মানে কি কোর্সটা আপনি আগে করে আসছেন, আপনাকে আপনার করতে হবে না। তাহলে করতে না হলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনার সময় বাঁচলো, প্লাস হচ্ছে যে ওই কোর্সটা করার জন্য আপনাকে একটা ফি দিতে হইতো, সেটা দিতে হবে না, এরকম ব্যাপার। তাহলে ওয়েভারের কথাটা কি বলছে? ইন দ্য কেস অফ স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি, স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আমরা এখনো পড়ি নাই, আমরা যখন চ্যাপ্টার 6 আর 7 পড়বো তখন এই জিনিসগুলো আমরা পড়ে ফেলবো। এই ইনশাআল্লাহ নেক্সট উইকে কেন, এই যে স্যাটারডেতেই তো আমাদের ক্লাস আছে, তখন আমরা পড়বো। In the case of standard fire policy, the policy does not cover its own spontaneous fermentation or heating or its undergoing any process involving the application of heat. দেখেন, স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আন্ডারে হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা মানে যে সাবজেক্ট ম্যাটার, যে প্রপার্টিটা আপনি ইন্স্যুরেন্স করেন, হ্যাঁ, সেখানে যদি ফায়ার দ্বারা কোনো ড্যামেজ হয় আপনি কম্পেনসেশন পাবেন।
কিন্তু সেটা কি কভার করে না? কভার করে না ইটস ওন স্পন্টেনিয়াস ফার্মেন্টেশন। তার মানে এমন যদি হয় যে প্রোডাক্টটা নিজে নিজে উত্তপ্ত হয়ে ড্যামেজ হয়, তখন কিন্তু আপনাকে কভারেজটা দেওয়া হবে না। তাহলে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি হচ্ছে যদি ফায়ারের কারণে আপনার সাবজেক্ট ম্যাটারটা কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনার কোনো ধরনের লস হয়, তাহলে আপনাকে কম্পেনসেট করা হবে। কিন্তু এমন যদি হয় যে আপনার অ্যাসেটটা এরকম যে ওটার ইনার বৈশিষ্ট্য এমন যে ওটা নিজে নিজে ফার্মেন্টেড হয়ে নিজে নিজে হিটেড হয়ে ডিস্ট্রয় হয়ে গেল, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পেনসেশন দেওয়া হবে না। যেমন ধরেন ওই যে ইয়ে থাকে না, পারমাণবিক ইয়া কি বলে মানে কেমিক্যাল রিঅ্যাকশন, এমন যদি হয় যে ওই বস্তুটা নিজে থেকেই রিঅ্যাক্টেড হয়ে নিজে থেকেই উত্তপ্ত হয়ে ডিস্ট্রয় হয়ে গেল, সেক্ষেত্রে হবে না। তাহলে this means that only the properties subjected to spontaneous fermentation is excluded, but any resultant fire damage would cover. তাহলে এখানে বলছে যে ওই বস্তুটা নিজে নিজে ফার্মেন্টেড হয়ে নিজে নিজেই যদি ইয়ে হয়, উত্তপ্ত হয়ে যদি ধ্বংস হয়ে যায়, আগুন ধরে যায়, তাহলে ওই বস্তুটা যে সাবজেক্ট ম্যাটারটার জন্য আপনি ক্ষতিপূরণ পাবেন না, কিন্তু এই যে আগুন ধরে যাওয়ার কারণে যদি আশেপাশে আপনার অন্য কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার জন্য আপনি ক্ষতিপূরণ পাবেন। তাহলে এখানে had the words its own not been there, the resultant fire damage would not have been covered under the proximate cause. বলা হচ্ছে যে এখানে যদি its own কথাটা যদি না থাকতো, হ্যাঁ, তাহলে কি হতো না, ওই আশেপাশের যে প্রপার্টি ড্যামেজ হচ্ছে তার যে কম্পেনসেশন আপনি পাবেন সেই কম্পেনসেশনটা পাওয়া যেত না। ইন্স্যুরেন্স কোম্পানি কি করে? ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকচুয়ালি তার পলিসি হোল্ডারকে একটু ফেভার করে। হ্যাঁ, কি ফেভার করে? যে সাবজেক্ট ম্যাটারটা যদি মানে সাবজেক্ট ম্যাটারটার বৈশিষ্ট্য এরকম যে ওটা নিজে থেকেই উত্তপ্ত হয়ে নিজেই ধ্বংস হয়ে গেল, তখন ইন্স্যুরেন্স কোম্পানি সেটার স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির আন্ডারে সেটার ক্ষতিপূরণ দেয় না। কিন্তু ওইটা ধ্বংস হওয়ার কারণে আশেপাশে যদি আগুন ধরে যায় বা স্মোক থেকে যদি আশেপাশে আপনার অন্য কোনো প্রপার্টি ড্যামেজ হয়, তাহলে সেই ক্ষতিপূরণটা দেয়। এটাকে বলা হচ্ছে যে ডক্ট্রিন অফ প্রক্সিমেট কজের এটা একটা ওয়েবার, যে ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো, যে ইনস্যুর তাকে অ্যাকচুয়ালি ফেভার করলো, যে তাকে কোনো রকম ক্ষতিপূরণ দেবে না, সেটা করে না। ইটস ওন স্পন্টেনিয়াস ফার্মেন্টেশনের ক্ষতিপূরণটা দেয় না, কিন্তু অন্য যে ক্ষতিটা হয় সেই ক্ষতিপূরণটা দেয়। তাহলে এই পর্যন্ত পড়লে আমাদের প্রক্সিমেট কজ। আচ্ছা, আমরা কি ম্যাম করি না, ইটস ওন যদি না থাকতো তাহলে কি ওই নিজে নিজে আগুন ধরে যায় বা নিজে নিজে হিটের কারণে নষ্ট হয়ে যায় সেজন্য কম্পেনসেশন দিত না, সেটা তো দিতই না। আশেপাশে যে ওইটা স্মোকের কারণে বা ফায়ারের কারণে যে অন্য কিছুতে যে ক্ষতি হইতো সেটা কম্পেনসেশনও দিত না। ইটস ওন কথাটা থাকাতে সে কি করছে, ওই সাবজেক্টটার জন্য কম্পেনসেশন দিচ্ছে না, কিন্তু ওই ওই ঘটনার ফলে যে আপনার অন্য অ্যাসেটের যে ক্ষতি হচ্ছে সেটা কম্পেনসেশন দিচ্ছে। আমরা ডেফিনিশনটা পড়ি নাই, কারণ এখন আমরা মোটামুটি ঘটনাটা বুঝে ফেলেছি, ঠিক আছে? এখন ডেফিনিশনটা দেখি, আগে ডেফিনিশন পড়লে আসলে কিছু বুঝতাম না। ডেফিনিশন কি বলছে? প্রক্সিমেট কজ মিন্স দ্য অ্যাক্টিভ efficient cause that sets in motion a train of events which brings about a result. তাহলে অ্যাক্টিভ এফিশিয়েন্ট কজ যেটা কি করছে, যে সেটস ইন মোশন আ ট্রেন অফ ইভেন্টস, তাই না? একটা চেইন রিঅ্যাকশন, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এরকম, উইদাউট দ্য ইন্টারভেনশন অফ এনি আদার ফোর্স স্টার্টেড অ্যান্ড ওয়ার্কিং অ্যাক্টিভলি ফ্রম এ নিউ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এমনও হতে পারে যে কোনো ইন্টারভেনিং ফোর্স ছাড়াই আমার প্রথমে যে ফোর্সটার কারণে যে ঘটনাটা ঘটলো সেই কারণেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রক্সিমেট কজ। আর যদি মাঝখানে কোনো ইয়ে থাকে, ইন্টারভেনিং ঘটনা থাকে, যেটা আমরা ব্রোকেন সিকোয়েন্সে দেখলাম যে ইন্টারভেনিং ঘটনা যে থাকবে না তা না, ইন্টারভেনিং ঘটনা থাকতেও পারে, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে আসলে দেখার বিষয় হচ্ছে যে কোন একটা ইনসিডেন্ট বা লসের পেছনে আমার যে কারণগুলো আছে তার প্রক্সিমেট কারণটা কি, প্রক্সিমেট কারণটা কি বলা হচ্ছে এফিশিয়েন্ট এন্ড অ্যাক্টিভ কজ, আর রিমোট কজ কি। সাধারণত দেখা যায় যে যেটা ইনিশিয়েটিং কজ, যেই কারণে আসলে আমার ঘটনার সূত্রপাত, সেই কারণটা কি হয়ে যায়, রিমোট হয়ে যায়, অন্য একটা কারণ প্রক্সিমেট হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা রংলি আর্গু করি যে যদি ইনিশিয়েটিং কারণটা না হতো তাহলে বাকি কোনো ঘটনাই ঘটতো না, সেটা হইলেও ইনিশিয়েটিং কারণটাই দেখা যায় রিমোট হয়ে যায়, আর অন্য একটা কারণ দেখা যায় প্রক্সিমেট হয়ে যায়। আরেকটা জিনিস বোঝার আছে যে আমার ঘটনাগুলো কি হবে, কিছু ইনস্যুরড পেরিল থাকবে, এক্সেপ্টেড থাকবে, আনইনস্যুরড থাকবে। আনইনস্যুরড নিয়ে কোনো ঝামেলা নাই, এক্সেপ্টেডটা নিয়ে ঝামেলা। এক্সেপ্টেড না থাকলে
যতগুলো কারণই থাকুক তার ভিতরে একটা যদি ইনশিওর কারণ থাকে তাহলে কম্পেনসেশন পাওয়া যাবে। আর যদি এক্সেপ্টেড থাকে এবং আমার ঘটনা শুরুই হচ্ছে, ইনিশিয়েটিং কারণটাই হচ্ছে এক্সেপ্টেড, তাহলে কোনো কম্পেনসেশন পাওয়া যাবে না। কিন্তু এমন হয় যে না, ইনশিওরড পেরিল দিয়ে ঘটনা শুরু হলো, পরে একটা এক্সেপ্টেড পেরিল থাকলো এবং আমি ইনশিওরড এর ক্ষতির পরিমাণ এবং এক্সেপ্টেড এর ক্ষতির পরিমাণ আলাদাভাবে মেজার করতে পারছি, তাহলে ইনশিওরড পেরিলের জন্য ক্ষতিপূরণ পাওয়া যাবে, এক্সেপ্টেড এর জন্য না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে কারা জানি কি প্রশ্ন করছিলেন, একটু করেন প্রশ্নগুলো, দেখেন নাকি উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, অপূর্ব ওই বোধহয় একটা প্রশ্ন করেছিল নাকি আমাকে? আপনাদের কোনো কোশ্চেন আছে? ম্যাম, হুম, প্রত্যেকটা ইন্স্যুরেন্সের জন্যই কি ম্যাম প্রক্সিমেট কস্টটা থাকতেই হবে? প্রক্সিমেট কস্টটা হচ্ছে যখন আপনি করবেন, মানে এটা হলো ক্লেম অ্যাডমিনিস্ট্রেশনে কাজে লাগে। যখন ক্ষতিটা হয়ে গেলে আপনাকে যখন ইন্স্যুরেন্স কোম্পানি কম্পেনসেশন দিবে, তখন তারা এই প্রক্সিমেট কস্টটা দেখে। তার ম্যাম কারণ যদি তারা তো ট্রাই করে যে যাতে ক্লেম কম্পেনসেট করতে না হয়, এই কারণেই তখন দেখে যে আমার কস্টগুলো আসলে কি। ম্যাম যদি আর কি এরকম হয় যে মানে পার্সোনাল অ্যাক্সিডেন্টের জন্য কোনো একটা ইন্স্যুরেন্স করা হলো, তো সেখানে একজনের পা ভেঙে গেছে, তো পা ভাঙার তো ম্যাম হাজারটা কারণ থাকতে পারে, এখন ম্যাম প্রক্সিমেট কজের ভিতর মানে আর কি কয়টা কারণ দিবে, সেই ক্ষেত্রে এটা কিভাবে হবে? না, কয়টা কারণ দিবে, আপনি যদি একসেপ্টেড না দেন, ওই যে আমি বলেছি একসেপ্টেড যদি না থাকে, হ্যাঁ, ইনশিওর থাকবে, আনইনশিওর তো থাকবেই, আনইনশিওর তো হাজার হাজার হতে পারে, কিন্তু একটা যদি ইনশিওর থাকে তাহলে আপনাকে ক্ষতিপূরণ দিবে। কিন্তু যখন আপনি একসেপ্টেডটা দিয়ে রাখেন তখনই হচ্ছে ঝামেলা, বুঝলেন? কারণের ভিতরে তো যেটা লজিক্যাল কারণ, ইনশিওর কারণ তো একটা থাকতে হবে। যদি আপনার ইনশিওর কারণ কিছু না থাকে তাহলে তো আপনাকে ক্ষতিপূরণ দিবে না। আর ইনশিওর কারণ তো অনেক হতে পারে, আপনি তো পৃথিবীর সব কারণে ইনশিওর করতে পারবেন না। এই জন্য বলা হচ্ছে যে ইনশিওর কারণ যদি একটা থাকে, সাথে থাকুক আনইনশিওর, অসুবিধা নেই। কিন্তু যদি একসেপ্টেডটা থাকে তাহলেই সমস্যা, তখন হচ্ছে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। কিন্তু মানুষ একসেপ্টেডটা করে কেন রিস্ক নেয়? রিস্ক নেওয়ার একটাই কারণ যে একসেপ্টেড কারণ দিলে আবার প্রিমিয়াম খুব কম দিতে হয়, এই কারণে অনেকে রিস্ক নেয়। আর প্রিমিয়ামটা তো দিতে হয়, তাই না? ধরেন প্রিমিয়াম আপনি দিয়ে যাচ্ছেন, টাইম শেষ হয়ে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো না, কোনো কম্পেনসেশন তো আপনি পাবেন না। ম্যাম এমন কি করা পসিবল যে মানে যে কারণে ক্ষতিটা হোক না কেন ক্ষতিপূরণ যেন পাওয়া পাওয়া যায়, এরকম কি করা পসিবল? হ্যাঁ, পসিবল। সেক্ষেত্রে হয়তো প্রিমিয়াম একটু বেশি নেবে। জি ম্যাম, এটাই জানার ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকের ইভিনিং এর ক্লাস শেষ। ঠিক আছে, আপনাদের তার রোল কল করার বিষয় নেই। ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।